হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করতে লজ্জা করলো না তোমার ইয়াস? ঘর ভর্তি লোকের সামনে মায়ের মুখে এমন কথা শুনে কিছুটা অস্বস্তিতে পড়ল ইয়াস। বয়স তার কতই বা হয়েছে, 30 কি 31। এমনভাবে বলছেন মনে হচ্ছে সে 50 পেরিয়ে 60-এ পা রেখেছে। বিরক্তিতে ভ্রু কুঁচকে তাকালো মায়ের দিকে, বলল ওনাকে, আমি অতটা বুড়ো হয়ে যাইনি আম্মু। বুড়ো হয়ে যাওনি মানে? এই মেয়ের বয়স খুব বেশি হলে তোমার ভাগ্নি সিমির মতো হবে। ওর কাছে তো তুমি বুড়োই। মায়ের সাথে তাল মিলিয়ে বলল আফিয়াও। বুঝতে পারছো না আম্মু? এই জন্য এতবার বলার পরেও তোমার ছেলে রাজি হচ্ছিল না বিয়েতে। কে জানে কে এই মেয়ে, কোথা থেকে বা ধরে নিয়ে এসেছে একে। ইয়াসের রাগ হচ্ছিল বোনের কথা শুনে। বাড়ি ফিরেই এমন হবে জানলে এখানে আসতোই না আজকে। সবাইকে থামাতেই ইয়াস ধমক দিয়ে বলে ওদেরকে, তোমাদের মেলোড্রামা বন্ধ করবে? আমরা মেলোড্রামা করছি? বিয়ে করতে না করতেই এমন কথা? কই ভেবেছিলাম ভাই লন্ডন থেকে এসেছে এত বছর পরে, দেখে শুনে বিয়ে করাবো তাকে, কত মজা করবো তার বিয়েতে। তার হলো কোথায়? পুরো কথাটা শেষ করার আগেই আবারও ধমক দিয়ে উঠল ইয়াস, কান ওর ঝালাফালা বোনের বকবকানিতে। চুপ করবি তুই? ভাইয়ের এত বড় ধমকে কেঁপে উঠল আফিয়া। রাগেই মুখ করে তাকিয়ে রইল অন্যদিকে। ইয়াস শান্ত হলো, একবার তাকালো ওর পেছনে ভয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। পরে আবারও মায়ের দিকে তাকিয়ে বলল, বিয়ে করছি না বলে তুমিই তো এতদিন আমার মাথা খাচ্ছিল আম্মু। বিয়ে করে বোন এসছে, এখন তাকে বরণ করতে এত কথা কিসের? আমি তোমাকে বিয়ে করতে বলেছি, কোনো প্রাপ্তবয়স্ক বিয়ের উপযুক্ত মেয়েকে। এমন বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে বলেনি তোমাকে ইয়াস? কে এই মেয়ে? পরিচয় বা কি? পরিচয়? ও খন্দকার ইয়াস রায়হানের ওয়াইফ, তোমার আর আপুর বৌমা, এই বাড়ির একমাত্র ছেলের বউ। আর কোনো পরিচয়ের দরকার আছে আম্মু? ছেলের উত্তরে হতভম্ব বনে গেলেন সুফিয়া বেগম। যেই ছেলে কখনোই ওনার মুখের ওপর কথা বলতো না, সে আজকে ঘর ভর্তি মানুষের সামনে এইভাবে কথা বলছে ওনার সাথে। ছেলের মুখপানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন সুফিয়া বেগম, ইয়াস, তুমি কবে থেকে আমার মুখে মুখে কথা বলতে শিখলে? বড় হয়ে গেছো বলে কি তোমাদের জীবনের সব সিদ্ধান্ত একা একাই নিবে? এত দূর জার্নি করে এসে এত কথা ভালো লাগছে না ইয়াসের। মাথাটা ঠান্ডা হওয়া চাই আপাতত। ইয়াস ওর পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটার হাত ধরে সামনে নিয়ে এলো। চোখ দিয়ে ইশারা করতে মেয়েটা পায়ে হাত দিয়ে সালাম করতে চাইলো ওর সামনে দাঁড়িয়ে থাকা সুফিয়া বেগমকে। মেয়েটা নিচু হতেই সরে গেলেন সুফিয়া বেগম। ইয়াসের ভালো লাগলো না বিষয়টা। মেয়েটির হাত ধরে নিয়ে গেল তাকে নিজের রুমে। ঘরের মানুষজন সবাই তাকিয়ে রইলেন ওদের যাওয়ার পানে। এত দূর জার্নি করে এসে এত কথা ভালো লাগে। রুমে এসে কোনো দিকে না তাকিয়ে কাবার্ড থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেছে ইয়াস। প্রায় অনেক সময় পরে বেরিয়ে এসেছে সে, মাথাটা এখন ঠিক লাগছে। এত সময় কিসের মধ্যে দিয়ে গেছে কেবল ইয়াস নিজেই জানে। রুমে আসতে বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা মেয়েটাকে চোখে পড়ল ওর। মেয়েটা প্রচন্ড রকমের ভয় পেয়েছে। ভয় পাওয়ারই কথা, বাচ্চা মেয়েটার সাথে চোখের সামনে এত কিছু হয়ে গেছে ভাবলেও খারাপ লাগছে ওর। হাতের টাওয়েলটা রেখে আস্তে আস্তে হেঁটে গেল মেয়েটার কাছে, বলল ওকে, নাম কি তোমার? পরনে থাকা শাড়ির আঁচল মুঠোয় নিয়ে মুচড়া মুচড়ি করছে মেয়েটি। মুখ তুলে তাকালো না ইয়াসের দিকে, নিচের দিকে তাকিয়ে বলল মিনমিন কণ্ঠে, কাশফিয়া। আগে পিছিয়ে কিছু নেই, শুধুই কাশফিয়া? মেয়েটা মাথা নাড়ল, যার উত্তর হ্যাঁ। তারপর আস্তে আস্তে বলল নিজের পুরো নাম। কাশফিয়া জাহান উপমা, সবাই কাশফিয়া নামেই ডাকে। ভ্রুকুচকে মেয়েটার দিকে তাকালো ইয়াস, গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার কি তোতলানোর অসুখ আছে মেয়ে? পটাপট মাথা দুলিয়ে না সূচক উত্তর দিল কাশফিয়া। হাসলো হাসলো, ভালোভাবে পর্যবেক্ষণ করলো মেয়েটিকে। বয়স বেশি হলে 18-র কাছাকাছি হবে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, টানা টানা চোখ, লম্বা চুল, সঙ্গে সুন্দর হাসির অধিকারিণী মেয়েটি। ইয়াস মুগ্ধ হয়ে দেখছে মেয়েটিকে। এই মেয়েটা কোথায় লুকিয়ে ছিল এতদিন? কেন সে আগে ধরা দেয়নি ইয়াসের কাছে? পরক্ষণেই আবারও মাথায় এলো সে পাগলের মতো কি ভাবছে এইসব। মেয়েটা বাচ্চা, ইয়াসের সঙ্গে তার যায় না কোনোভাবে। নিজেকে কিছুক্ষণ মনে মনে বকাঝকা দিয়ে বলল ইয়াস, উপমা নামটাই সুন্দর। তুমি যতদিন এখানে আছো আমি বরং তোমাকে উপমা নামেই ডাকবো। মুখ তুলে তাকালো কাশফিয়া। নজরে এলো ইয়াসের উদম চওড়া বক্ষদেশ।
মুখের দিকে তাকাতেই কি যেন হলো ওর। মাথা ভিজে, চুলগুলো এসে লেপ্টে আছে কপালে, চুইয়ে চুইয়ে পানি পড়ছে চুল থেকে। ফর্সা মুখশ্রীতে পানির ফোঁটা যেন মুক্তোর দানার ন্যায় চকচক করছে। এভাবে চোখের সামনে ইয়াশকে দেখে অস্বস্তি হলো কাশফিয়ার। লজ্জায় নুইয়ে নিল নিজের মাথাটা। ইয়াশ ওর মুখের দিকে তাকিয়ে ভাবছে মেয়েটা কি লজ্জা পাচ্ছে তাকে দেখে। তবে এই অর্ধ পরিচিত মেয়েটার নামটা মনে ধরেছে ইয়াশের, শুনতে বেশ লাগে। উপমা। কি যেন ভেবে অজান্তেই হাসি ফুটলো ইয়াশের মুখে। উঠে গিয়ে একটা শপিং ব্যাগ নিয়ে এসে সামনে রেখেই বলল, চেঞ্জ করো। মাথা তুলে ইয়াশের মুখপানে তাকালো কাশফিয়া। লোকটার কথার মানে বুঝে উঠতে পারলো না সে। চেঞ্জ করবে মানে? ওনার সামনে কিভাবে চেঞ্জ করবে? ইয়াশ লক্ষ্য করলো মেয়েটার চাহনি, নিজেরই কেমন বিভ্রান্তি লাগলো। কি বলে দিয়েছে খেয়াল করেনি তখন। গলা খাকারি দিয়েই ইয়াশ বলল, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করতে বললাম, আমার সামনে দাঁড়িয়ে চেঞ্জ করতে বলিনি তোমাকে। এত অবাক হলেছে? অবাক হওয়ার মতোই তো বললেন আপনি। ভ্রু কুচকালো ইয়াশ। মেয়েটাকে দেখে যতটা লাজুক মনে হয় আদৌ কি সে এমন? ইয়াশের মনে হচ্ছে সে অতি চঞ্চল। কাশফিয়া মাত্র বেরিয়েছে শাওয়ার নিয়ে। পরনে থাকা বিয়ের শাড়িটা পাল্টায় পরেছে একটা 3 পিস। জামাটা পুরোপুরি ফিট হয়েছে ওর শরীরে। মাঝপথে এসে গাড়ি থামিয়েছিল ইয়াশ। ফোন বের করে কাউকে কল দিয়েছিল তখন। কিছু সময় অপেক্ষা করতেই দুটো ছেলে মেয়ে এলো সেখানে। হাতে থাকা শপিং ব্যাগগুলো ধরিয়ে দিল ইয়াশকে। ড্রাইভিং সিটে বসে থাকা ইয়াশের পাশের সিটেই ছিল কাশফিয়া। ছেলে মেয়ে দুটো উৎফুল্ল হয়ে কথা বলতে চেয়েছিল তার সাথে, কিন্তু তাদের খুশিতে জল ঢেলে গাড়িটা স্টার্ট করে দিল ইয়াশ। গাড়ির জানালা দিয়ে কাশফিয়া তাকিয়েছিল পেছনে, দেখতে পেয়েছিল ছেলে মেয়ে দুটোর রাগান্বিত মুখশ্রী। রুমে কেউ নেই দেখে স্বস্তি পেল কাশফিয়া। এই বাড়িটা আর বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষ পুরোপুরি অচেনা তার কাছে। ইয়াশের সাথে পরিচয় কিছুক্ষণ আগে। ওই পরিচয়টা যে বিয়ে পর্যন্ত চলে যাবে ধারণাতেও ছিল না ওর। কি যেন ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো কাশফিয়া। বিছানায় রাখা ল্যাপটপটাতে হাত দিলেই কানে ভেসে আসলো কারো কর্কশ কণ্ঠ। হাত দিবে না ওটাতে। ভয়ে হাতটা সরিয়ে নিল কাশফিয়া। ভাবুক দৃষ্টিতে কিছুক্ষণ ইয়াশের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কেন? এইটাতে কি আছে? আপনা আপনি ভ্রুকুচকে এলো ইয়াশের। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা কোনো কালের পছন্দ নয় তার। এই মেয়ে কিনা কিছুক্ষণের পরিচয় কৈফিয়ত চাইছে তার থেকে। রেগে বলল ইয়াশ, নিজের মতোই থাকো, আমার কোনো বিষয়ে ভুলও না গলাবে না। বেশি কথা বলে যেখান থেকে নিয়ে এসছে সেখানে ছেড়ে আসবো। কাশফিয়া কথা বলল না আর, চুপচাপ দাঁড়িয়ে রইল ওখানে। ইয়াশ দ্রুত এসে নিয়ে গেল নিজের ল্যাপটপটা। কাশফিয়া কেবল নীরব চোখে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। নিজেকে কেমন ফেলনা মনে হচ্ছে ওর। ফেলনাই তো, বাবা মা ছাড়া বড় হয়েছে সে। মামা যদিও নিজের সবটুকু দিয়ে আগলে রাখার চেষ্টা করেছেন সব সময়, কিন্তু মামি কখনো আপন করে নেননি তাকে। তাই তো জেনে শুনে সবসময় পড়াশোনা করতে চাওয়া 18 বছরের কাশফিয়াকে তুলে দিচ্ছিলেন এক 40-50 বয়সের লোকের কাছে। পৃথিবীতে আপন বলতে কাশফিয়ার এক ভাই আছে, নাম ওর কৌশিক, যে কিনা বাইরে থাকে। নিয়ম করে প্রতি মাসে টাকা পাঠাতো বোনের জন্য। সেজন্য মামিও ওপরে ওপরে ভালো মানুষই দেখাতেন সব সময়। কিন্তু 2-3 মাস হলো কোনো খোঁজ খবর নেই কৌশিকের। মামির আসল চেহারা বেরিয়ে আসতেও সময় লাগেনি খুব একটা। কানের কাছে বারবার বলছিলেন বিয়ে করে নিতে। কৌশিক নাকি মারা গেছে আর আসবে না দেশে। রাগ লাগছিল কাশফিয়ার। ভাই সম্পর্কে এমন কথা শুনেই মাথায় আগুন ধরে যাচ্ছিল ওর। মুখের ওপর যাতা বলেও দিয়েছে ওনাকে। ফলস্বরূপ মামির শক্তপোক্ত হাতে থাপ্পড় পড়েছে কাশফিয়ার গালে। বিছানায় বসে কথাগুলো ভাবছে কাশফিয়া। চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়েছে ওর। অন্য হাতে সাহায্যে মুছে নিয়েছে চোখের সেই পানিটুকু। ইয়াশ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। মেয়েটা কান্না করছে। কোনোভাবে কি ইয়াশের কথায় রাগ করছে সে? করলে করুক, ইয়াশের কি আসে যায় তাতে। বাড়ির গৃহকর্মী নুরি বেগম এসেছেন ইয়াশের দরজার সামনে। ডাকতে এসেছিলেন খেতে যাওয়ার জন্য। ইয়াশ ওনাকে দেখলেই ভালো মন্দ জিজ্ঞেস করলো। উনিও হেসে উত্তর দিলেন ওর কথার। চোখের ইশারায় কিছু বললেই মহিলা বুঝতে পেরে চলে গেলেন ওখান থেকে। ইয়াশ আস্তে আস্তে হেঁটে গিয়ে পাশে বসলো কাশফিয়ার। শান্ত কণ্ঠে বলল ওকে, এই মেয়ে, কাঁদছো কেন তুমি? আমি কি তোমাকে মারধর করেছে? একটা ধমক তো দিয়েছে। নাক টেনে লাল লাল চোখ দুটো নিয়ে ইয়াশের মুখপানে তাকালো কাশফিয়া। বলল ওকে, এমনভাবে বলছেন মনে হচ্ছে মারধর করলে আপনি খুশি হতেন।
ইয়াসের হয়তো পছন্দ হলো না মুখের উপর কথা বলাটা। ভ্রু জোড়া কুচকে তাকিয়েছে কাশফিয়ার দিকে, ধমকের স্বরে বলে উঠেছে ওকে। মুখ ফিরিয়ে নিল কাশফিয়া। সে তো বরাবরই এমন, 2 মিনিট কথা না বলে থাকলেই কেমন দম বন্ধ লাগে ওর। এই লোকটাই বা এমন কেন? বারবার ধমক দিয়ে কথা বন্ধ করতে চাইছে তার। হাতে খাবারের প্লেট নিয়ে ইয়াসের রুমে প্রবেশ করছেন নুরি বেগম। ওনার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে চলে যেতে বলল ইয়াস। ভদ্রমহিলা দাঁড়ালেন না এক মুহূর্ত, মাথা নাড়িয়ে চলে গেলেন ওখান থেকে। কাশফিয়া চোখের সামনে খাবারের প্লেট ধরে বলল ইয়াস। খাবারটা খেয়ে নাও। খাবারের প্লেটের দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিল কাশফিয়া। অসহায়ের মতোই বলল ইয়াসকে, আমার ভাইয়াকে এনে দিন। আপনি না বললেন ভাইয়ার ঠিকানা আপনার জানা আছে? মুহূর্তেই চোখে মুখে অন্ধকার জমল ইয়াসের। বলেছিল তো ঠিকই, কিন্তু কোথা থেকে নিয়ে আসবে কৌশিককে? পরিস্থিতি সামলাতে আবারও বলে উঠল কাশফিয়াকে, তুমি কি খাবারটা খাবে? আমার খিদে নেই। খেলে খাও, নইলে বসে থাকো। কথাটা বলেই উঠে চলে গেল ইয়াস। কাশফিয়া কেবল শূন্য চোখে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। মনে মনে বকাঝকা করলো ইয়াসকে। ফর্সা মুখটা অন্ধকারে থেকে গেছে কাশফিয়ার। ভাবছে ইয়াসের যাওয়ার দিকে তাকিয়ে, লোকটা এমন কেন? সুন্দর করে কথা বললে কি আল্লাহ পাপ দিবেন ওনাকে? রাত হয়েছে অনেকটা। দিনের আলো কেটে গিয়ে অন্ধকার নেমেছে চারিদিকে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে কাশফিয়া। পুরো রুমে সে ছাড়া আর কেউ নেই। একা একা বসে থাকতেও বিরক্ত লাগছে। বাইরে গিয়ে যে কারোর সাথে কথা বলবে সেই সাহসটাও নেই। এখানে সবাই তো অচেনা তার কাছে। তার মধ্যে আবারও বাড়ির ভেতরে ঢুকতেই দেখছিল সবার ব্যবহার। কেউই যে খুশি হয়নি তাকে দেখে বুঝতে বাকি নেই এটা কাশফিয়ার। হুট করে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে ওর পেছনে। ঘুরে তাকাতেই রাগত স্বরে বলে উঠল কেউ। এই মেয়ে, নাম কি তোমার? মাথাটা নুইয়ে উত্তর দিল কাশফিয়া। জি, কাশফিয়া। ইয়াসকে তুমি চেনো? কতদিন হলো চিনো? বুঝে শুনে বিয়ে করেছো তো? কাশফিয়া তাকিয়ে রইল মেঝের দিকে। কি উত্তর দেবে ঠিক বুঝতে পারছে না সে। দুজনের কথা বলার মাঝখানে কারো গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। তখন দুজনা তাকালেন ব্যক্তিটির দিকে। তুমি আব্বুকে বুঝে শুনে বিয়ে করেছিলে আম্মু? রাগ হলো সুফিয়া বেগমের। ছেলের দিকে তাকিয়ে কটমট কণ্ঠে বলে উঠলেন, কিসের সাথে কি মেলাচ্ছ তুমি ইয়াস? ইয়াস চোখের ইশারায় রুমে যেতে বলল কাশফিয়াকে। দাঁড়ালো না কাশফিয়া, ফটাফট মাথা নাড়িয়ে সায় জানালো ইয়াসের কথায়। ওর পাশ কাটিয়ে চলে গেল রুমে। মায়ের মুখোমুখি এসে আবারও জিজ্ঞেস করলো ইয়াস, রাখছো কেন? তুমি আমাকে বলো, আব্বুকে তুমি বুঝে শুনে বিয়ে করনি? থমথম খেয়ে গেলেন মিসেস সুফিয়া। এই ছেলের মধ্যে এত পরিবর্তন এলো কি করে? ইয়াস এতটা পাল্টে গেছে যে মায়ের মুখে মুখে কথা বলছে নিজেকে স্বাভাবিক করে বললেন ইয়াসকে। বুঝে শুনে করেছি। অবুঝের মতো কথা বলছো কেন ইয়াস? অবুঝের মতো কথা তো তুমি বলছো। ও আমাকে না চিনলে বিয়ে করবে কেন? আমার হাত যখন ধরেছে বুঝে শুনে ধরেছে নিশ্চয়ই। ছেলের যুক্তি শুনে হতভম্ব বনে গেলেন সুফিয়া বেগম। চোখ মুখে বিস্ময় নিয়ে বললেন কেবল, ইয়াস, আমার ভালো খারাপ নিয়ে তোমার এত মাথা ব্যথা কবে থেকে আম্মু? তোমার ওই ছেলে কোথায় যার জন্য আমাকে সবসময় নিজের থেকে দূরে সরিয়ে রাখতে? ছেলের কথায় অভিমানীর আভাস পেলেন সুফিয়া বেগম। আফিয়া বা ইয়াস কেউই ছিল না তখন। দত্তক নিয়েছিলেন 1-2 বছরের এক বাচ্চা ছেলেকে। শখ করে নাম রেখেছিলেন ঈশান। তার 2-3 বছর পর আফিয়া এলো ওনার কোল আলো করে। পরে ইয়াস। ছোটবেলা থেকেই ইয়াস আর আফিয়ার তুলনায় ঈশানকে বেশি আদর করতেন সুফিয়া বেগম। একসময় চঞ্চল ইয়াসকে পাঠিয়ে দিলেন লন্ডনে। ছেলে ওনার আগের মতোই চঞ্চল নেই, বড় হয়েছে এখন। বুঝতে শিখেছেন বাস্তবতা, সাথে সাথে মায়ের সাথে সাথে দূরত্ব বেড়েছে তার। প্রতিদিন ছেলেকে ফোন দিয়ে কত কি বলতেন সুফিয়া বেগম। বোঝাতে চাইতেন তিনি কখনোই আলাদা করে দেখেননি কাউকে। মনে হতো ইয়াসের ভুল ভেঙেছে। প্রথম প্রথম ফিরে আসতে চাইতো ইয়াস, কিন্তু সুফিয়া বেগম ফোনেই হম্বিতম্বি করতেন ছেলের উপরে। জেদ ধরে এতদিন বারবার বলার পরেও আসতে রাজি হয়নি দেশে। হুট করে 2 দিন আগে ফোন দিয়ে জানালো সে আসছে। খন্দকার মঞ্জিলে খুশি ফিরে এসেছিল যেন। কিন্তু প্রথম দিনই আবারও ছেলের সাথে তিক্ততা বাড়বে ওনার ভাবনাতেও ছিল না। সুফিয়া বেগম গটগট করে হেঁটে দরজা পর্যন্ত গেলেন। ফিরে তাকিয়ে আবারও শক্ত কণ্ঠে বললেন ইয়াসকে উদ্দেশ্য করে, কিছু শাড়ি রেখে গেলাম, তোমার বউকে বলো শাড়ি পরার অভ্যাস করে নিতে। খন্দকার বাড়ির বউরা এসব 3 পিস পরে ঘুরে না। ইয়াস ভ্রু কুচকে তাকিয়ে আছে মায়ের দিকে, কিছু বলল না অবশ্য। সুফিয়া বেগমও আর ছেলের সাথে কথা বাড়াতে চাইলেন না, তাই চলে গেলেন ওখান থেকে। ছাদে সুন্দর করে বসার জায়গা আছে। এই সময়টাতে বাড়ির সবাই এসে আড্ডা দেয় এখানে।
ইয়াশ এতদিন মিস করেছে বাড়ির সবাইকে। ছাদের রেলিংয়ে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, আনমনে ভাবছে কি যেন। আচমকাই মনে হলো কেউ দাঁড়িয়ে আছে পিছনে। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখলো উজ্জ্বলকে। হাসলো ইয়াশ। এই লোকটারই অপেক্ষায় ছিল এতক্ষণ ধরে। উজ্জ্বল হলো আফিয়ার হাজবেন্ড, আবার ইয়াশের চাচাতো ভাই। উজ্জ্বলের আব্বু আম্মু মারা গেছেন সেই কবেই। ও যখন ক্লাস 5-এ পড়ে তখন এক অ্যাক্সিডেন্টে মারা যান দুজনে। কোলে পিঠে করে ওকে বড় করেছেন সুফিয়া বেগমই। ছেলেটা ভালো আর সুদর্শন মেয়েকে তাই তুলে দিয়েছেন ওর হাতে। বয়সে উজ্জ্বল ইয়াশের থেকে অনেকটাই বড়, তবু দুজনে যেন বন্ধুর মতো। উজ্জ্বল আলতো করে ধাক্কা দিল ইয়াশের কাঁধে। একগাল হেসেই বলল, কেমন আছো শালাবাবু? শুনলাম বউ নিয়ে এসেছো। উনি কে সেই সৌভাগ্যবতী যার প্রেমে মজেছিলে তুমি? মুচকি হাসলো ইয়াশ, তাকালো আকাশমানে। কিছুক্ষণ ওভাবে থেকেই বলল উজ্জ্বলকে, তোমার ব্যবসা কেমন চলছে ভাইয়া? ভালোই। তা কথা কাটালে বুঝি? কি জানতে চাইছো তুমি? বিয়েটা হলো কিভাবে? আগে থেকে কি সব সেট করে রেখেছিলে? এদিক দিয়ে কাজটা কিন্তু মির্জাফরের মতোই করলে। সব কথাই দুলাভাইকে বলো, আর বিয়ের কথা বললে না। বলবো বলে তো রেখেছে। মেয়েদের মধ্যে কালফুলি আমার মোড়ের 12টা বাজিও না তো। ইয়াশ আর উজ্জ্বল দুজনে গিয়ে বসেছে চেয়ারে। সিমি এসেছে মামার বাবার জন্য চা বানিয়ে নিয়ে। ইয়াশ আসার পরেই মাত্রই দেখা হলো সিমির সাথে। বয়সও 16 কি 17 হবে। মেয়েটা যখন ক্লাস 4-এ পড়ে তখন দেশ ছেড়েছিল ইয়াশ। লন্ডনে ওর ফুপির বাসাতে গিয়ে উঠেছিল সে। মায়ের আদর খুব কমই পেয়েছে, যা পেয়েছে সব ফুপির। এই একজন মানুষকে ইয়াশ ভালোবেসে নিজের থেকে বেশি। ওর ফুপির ছেলে মেয়ে নেই, তাই উনি ইয়াশকে নিজের ছেলের মতোই আগলে রেখেছিলেন সেই ছোট্টবেলা থেকে। দেখতে দেখতে পেরিয়ে গেছে অনেকগুলো বছর। ছোট সিমি এখন বড় হয়েছে। ইয়াশও এখন আর আগের মতো ছন্ন ছাড়া বাউন্ডুলে নেই। বাড়ির পরিবেশ, প্রতিটি মানুষের পরিবর্তন লক্ষ্য করেছে এসে। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়েছে ইয়াশ নিজেও। সিমি চলে যায় তার বাবা আর মামার সাথে কিছুক্ষণ কথা বলে। চায়ের কাপে চুমুক দিয়ে ইয়াশ ভাবছে কাল সন্ধ্যার কথা। উজ্জ্বল ওদিক দিয়ে চোখের চশমাটা ঠেলে অধীর আগ্রহে অপেক্ষা করছে ইয়াশের কথা শুনতে। উজ্জ্বলের এইবার ধৈর্যের বাঁধ ভাঙছে। এই ছেলে এত সময় ধরে বলেছে না কেন সবটা। উজ্জ্বল চায়ের কাপে চুমুক দিয়ে অধৈর্য কণ্ঠে বলল ইয়াশকে, কি হলো শালাবাবু? তাড়াতাড়ি বলো তোমার বিয়ের কাহিনী। বিরক্ত হলো ইয়াশ, ভ্রুকুচকে তাকালো উজ্জ্বলের দিকে। উজ্জ্বল তেমন পাত্তা দিল না ইয়াশের রাগকে। তাকে আপাতত জানতে হবে কিভাবে কি হলো। ইয়াশ ওর হাতে থাকা চায়ের কাপটা রেখেছে টেবিলে, ভাবছে কাল সন্ধ্যার ঘটনা। ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাড়ির দিকেই আসছিল ইয়াশ। উদ্দেশ্য কেবল তার বাড়ির মানুষদের সাথে দেখা করা নয়, এসেছে অন্য কাজে। এই উছিলায় সবাইকে দেখে যাবে, এই আর কি। এত বছর পর বাড়িতে আসছে শুনে সবাই নিশ্চিত খুশি হয়েছেন। তার আশাতে খুশি না হলেও অবাক হবেন না। ছোটবেলা থেকে মায়ের আদর পায়নি বললেই চলে। মায়ের প্রতি এক আকাশ পরিমাণ অভিমান ইয়াশের। বিদেশের মাটিতে পা রেখেছিল সেই কবে। বাড়ির সবার জন্য কষ্ট হতো ওর। কতবার চলে আসতে চেয়েছিল দেশে, প্রতিদিন কল দিয়ে কান্নাকাটি করতো ফিরে আসবে বলে। কিন্তু মায়ের বড় সড়ো ধমকে চুপ করে যেত আবারও। নিজেকে গুছিয়ে নিয়েছে ইয়াশ, এখন আর সে আগের মতো নেই, অল্পতেই ভেঙে পড়ে না। কেমন গম্ভীর হয়ে গেছে এখন। কেউ ভালো কথা বললেও অকারণেই রাগ দেখায় তার ওপরে। ইয়াশ তো এমন ছিল না, পরিস্থিতি বাধ্য করেছে তাকে এত কঠোর হতে। এগুলো ভাবছে আর ড্রাইভ করছে ইয়াশ। কোথা থেকে বিয়ের সাজে এক মেয়ে দৌড়ে এসেছে গাড়ির সামনে। অসাবধানতায় মেয়েটা পড়ে গেছে মাটিতে। হাতে আর পায়ে হয়তো ব্যথা পেয়েছে অনেকটাই। ইয়াস দ্রুত গাড়ির ব্রেক কষল। রাগান্বিত মুখশ্রী নিয়ে তাকালো মাটিতে পড়ে থাকা মেয়েটির দিকে। আর একটুর জন্য অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। তারপর কি হতো? এই অ্যাক্সিডেন্টের জন্য লোকজন ইয়াশকেই দোষারোপ করতো নিশ্চয়। গাড়ি থেকে নেমে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো ইয়াশ। চোখ মুখ শক্ত করে বলল, এই মেয়ে, চোখ কি বাসার আলমারিতে রেখে এসছো? এখনো তো একটা অঘটন ঘটে যেত। মেয়েটা ছলে ছলে চোখে তাকালো ইয়াশের দিকে। ইয়াশও তখন লক্ষ্য করলো ওকে। কান্নার কারণে চোখ দুটো ফুলে আছে মেয়েটার। চোখের কাজল লেপটে গেছে ওর লাল শাড়িতে। বসে থাকা মেয়েটার দিকে চোখ আটকে গেছে ইয়াশের। নিঃসন্দেহে মেয়েটা সুন্দরী বলা যায়। ইয়াশের দেখা সব থেকে সুন্দরী রমণী বললেও ভুল হবে না খুব একটা। ইয়াশের কেন মনে হচ্ছে আগেও দেখেছে মেয়েটাকে। নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো ইয়াশ। চলে যেতে নিলেই দুই হাত দিয়ে ইয়াশের পা আঁকড়ে ধরল মেয়েটা। ক্রন্দনরত অবস্থাতেই বলল ইয়াশকে, আমাকে বাঁচান প্লিজ, ওরা আমাকে মেরে ফেলবে। হতবাক হয়ে ওর দিকে দৃষ্টি ফেললো ইয়াশ। কি বলছে এই মেয়েটা? কে মারবে ওকে? নিজেকে স্বাভাবিক করে হাত ধরে মাটি থেকে তুললো মেয়েটাকে। চোখ মুখ শুকিয়ে আছে মেয়েটার। দেখে মনে হচ্ছে সারাদিনেও কিছু খায়নি। ইয়াশের কেমন মায়া হলো এই অপরিচিতার জন্য। পাশের দোকানটার সামনে রাখা বেঞ্চে গিয়ে নিয়ে বসালো ওকে। বলল শান্ত কণ্ঠে,
কিছু খাবে? ওপর নিচ মাথা নাড়িয়ে বলল মেয়েটা। পানি খাবো, আমাকে একটু পানি দিন প্লিজ। দোকানে বসে থাকা বৃদ্ধ লোকটা কেমন মায়া ভরা চোখে তাকিয়ে আছেন মেয়েটার দিকে। কিছু হয়তো ভাবছেন মনে মনে। খারাপ লাগলো ওনার। ইয়াশ উঠে যাওয়ার আগেই গ্লাসে করে পানি নিয়ে এলেন ওর সামনে, বললেন চিন্তিত কণ্ঠে। কি হয়েছে মামুনি তোমার? কাশফিয়া হয়তো চেনে লোকটাকে, কিছু না বলে কান্না করে দিয়েছে ও। ইয়াশ বারবার বুঝিয়ে বলেছে ওকে কি হয়েছে বলতে, কিন্তু কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না কাশফিয়ার মাঝে। আগের মতোই কান্না করে যাচ্ছে সে। ইয়াশের হয়তো ভালো লাগলো না বিষয়টা, ধমকের স্বরে বলল কাশফিয়াকে। এই মেয়ে, কান্না থামিয়ে কেন, আর কিছু বলবে তো আমাকে? কাশফিয়া তাকালো পাশে বসে থাকা লোকটির দিকে। মানুষটাকে পুরোপুরি অচেনা লাগছে, আগে কোথাও দেখেছে বলেও মনে হয় না। কাকে না কাকে হাতে পায়ে ধরে আটকেছে ভাবলে কেমন অস্বস্তি হচ্ছে ওর। ইয়াশ বিরক্ত হলো, এবার উঠে চলে গেল ওখান থেকে। গাড়িতে উঠে স্টিয়ারিংয়ে হাত রেখেছে, তখনই ফোন বেজে উঠেছে ওর। কিছু সময় দাঁড়িয়ে কথা বলার পরই স্টার্ট দিল গাড়িটা। কিছু দূর যেতে গাড়ির সাইড মিররে দেখতে পেল ইয়াশ কিছুক্ষণ আগে দেখা হওয়া সেই মেয়েটাকে কেউ একজন টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। চায়ের দোকানি কান্নাকাটি করছেন, প্রাণপণে চেষ্টা করছেন ওদের থেকে মেয়েটাকে বাঁচাতে। দ্বিতীয়বার গাড়ির ব্রেক কষল ইয়াশ, দ্রুত নেমে গিয়ে সামনে দাঁড়ালো ওদের। দোকানি তখন পায়ে পড়ে বললেন ইয়াশকে, মেয়েটাকে বাঁচাও বাবা, ওর কেউ নেই, ওরা ওকে মেরে ফেলবে। পা সরিয়ে নিল ইয়াশ। হাত ধরে ভদ্রলোককে তুলে বলল সে। করছেন কি চাচা, উঠুন। উনি আগের মতোই কান্না করছেন, হাত দুটো জোর করে বলছেন ইয়াশকে। মেয়েটাকে বাঁচাও বাবা। ইয়াশকে দেখেই ছেলে দুটো থেমে গেছে। ওদের পাশেই এক 40 বয়সের লোক দাঁড়িয়ে, কপাল কুঁচকে তিনি তাকিয়ে আছেন। ইয়াশের মুখপানে দেখেই বোঝা যাচ্ছে যে খুশি হননি খুব একটা। ইয়াশ বাঁকা হেসে বলল লোকটাকে, সামনে কিন্তু পুলিশ স্টেশন। তো কি হয়েছে? তুমি ভয় দেখাচ্ছ আমাকে? যাকে নিয়ে টানাটানি করছেন সে আমার পার্সোনাল প্রপার্টি, জানেন এটা? লোকটা একবার কাশফের দিকে তাকিয়ে আর একবার তাকালো ইয়াশের দিকে। ইয়াশের বলা কথাটা পছন্দ হয়নি, তা ওনার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। কটমট করে বলে উঠলেন ইয়াশকে, বাদরামো করার জায়গা পাও না? সম্পর্কেও তোমার হবু মামি হয় ইয়াশ। আপনি আমার কোন জন্মের মামা লাগেন? তোমার আম্মু আমার বোন। পুরো কথাটা শেষ হওয়ার আগে ইয়াশ রক্তচক্ষু নিয়ে তাকালো ওনার দিকে। ইয়াশের এমন চাহনিতে হয়তো ভয় পেল লোকটা। কাশফের ধরে রাখা হাতটা ছেড়ে দিল তখনই। ইয়াশের খুব একটা অসুবিধা হয়নি লোকটাকে চিনতে। ছোটবেলায় নানা বেড়ে গিয়েছে, হাতে গোনা 2-1 বার। ওর নানার এক ড্রাইভার ইয়াশের আম্মুকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিলেন অ্যাক্সিডেন্টে। তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না বিধায় সবসময় নিজের সবটা দিয়ে হলেও সাহায্য করতেন আহাদের পরিবারকে। কিন্তু অকালেই চলে গেলেন আহাদের আম্মু। এরপর ইয়াশকে নানা আহাদকে নিয়ে এসেছিলেন নিজের বাড়িতে। আহাদের বাজে স্বভাবের জন্য কেউই তেমন পছন্দ করতো না ওনাকে। সুফিয়া বেগমের সাথে সম্পর্ক ভালো না হলেও বেশ কয়েকবার এসেছেন খন্দকার মঞ্জিলে। ইয়াশের পুরোপুরি মনে আছে আহাদকে। আহাদ কাশফিয়ার হাতটা ছাড়তেই ও ছুটে গিয়ে দাঁড়ালো ইয়াশের পেছনে। ইয়াশের বয়সী কয়েকটা ছেলে মেয়ে এসে উপস্থিত হয়েছে ওখানে। সবাই হয়তো চেনে ইয়াশকে, আবারও একই পাড়ার হওয়ায় কাশফিয়াকে কম বেশি সকলেই চেনে। ওদের সবাইকে একসাথে এদিকে আসতে দেখে আহাদের সাথে দুটো ছেলে নিজেদের জান বাঁচিয়ে পালিয়েছে অনেক আগে। ইয়াশ 1 পা 2 পা করে এগিয়ে গেল আহাদের কাছে, চোখ মুখ শক্ত করেই বলল, বিয়ে করবেন? ইয়াশের হাবভাব ভালো ঠেকছে না আহাদের। ছেলেটাকে ভালো করেই চেনো, খারাপ কিছু হতে পারে বুঝেই আমতা আমতা করেই বলল, না, বিয়ে করব না আমি। না কেন, চলুন আজকে আপনাকে বিয়ে করাবো। আহাদ 2 পাশে তাকিয়ে দেখলো, তারপর কথা না বলে দৌড় লাগালো উল্টো রাস্তায়। ইয়াশের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলো খিলখিল করে হেসে উঠলো আহাদের দৌড়ানোর স্টাইল দেখে। হাসলো না কেবল কাশফিয়া, এখনো আগের অবস্থানেই দাঁড়িয়ে আছে সে। কোথায় যাবে কি করবে ভাবছে এসবই। ইয়াশ এগিয়ে এলো কাশফিয়ার কাছে, ওর পাশে দাঁড়িয়ে থাকা তুহিনকে উদ্দেশ্য করে বলল, মেয়েটাকে তোমরা চেনো তো? হ্যাঁ ভাইয়া। ওকে ঠিকঠাক মতো বাসায় পৌঁছে দিও। অমনি বলে উঠলো কাশফিয়া। পালিয়ে এসেছি কি ফিরে যাওয়ার জন্য? মেয়েটা সোজা সাপটা উত্তরে ভরকালো না কেউই। ওরা হয়তো জানে কাশফিয়া এমনই। ইয়াশ ভ্রুকুচকে তাকালো ওর দিকে। কাশফিয়া নিজের চোখ সরালো অন্যদিকে। ইয়াশ বুঝলো মেয়েটার যাওয়ার জায়গা নেই, কিন্তু নিজের সাথেই বা নিয়ে যাবে কোন পরিচয় কি যেন ভেবে গম্ভীর কণ্ঠে বলল ইয়াশ। ফেরার জায়গা না থাকলে বসে থাকো এখানে। ইয়াশ চলে যাচ্ছিল ওখান থেকে,
মাটিতে পড়ে থাকা কাচের ফ্রেমের একটা ছবি লাগলো ওর পায়ে। হাতে নিলে পরিচিত কারো মুখ ভেসে উঠলো ছবিটাতে। চোখ মুখ বিস্ময় নিয়ে ইয়াশ একবার তাকালো কাশফিয়ার দিকে, পরে আবারও ছবিটাকে দেখলো ভালো করে। মনে পড়লো ওর তখন যখন এসে মাটি থেকে টেনে তুলছিল কাশফিয়াকে, ওর হাত থেকে পড়েছিল ছবিটা। আস্তে আস্তে কাশফিয়ার কাছে হেঁটে এসে জিজ্ঞেস করলো ওকে। ছেলেটাকে? কিছু সময় পরে উত্তর দিল কাশফিয়া। আমার ভাইয়া। তোমার আম্মা আব্বু নেই? না। ইয়াসের ঠোঁটের কোণে হাসি ফুটলো মুহূর্তেই। এই মেয়েটাকে খুঁজতেই যে এসেছে বাংলাদেশে, এত তাড়াতাড়ি পেয়ে যাবে ধারণাতেও ছিল না ইয়াসের। ঋণ পরিশোধ করার সময় এসেছে এবার ইয়াসের। এদিকে ভাই আর মা বাবার কথা উঠতেই চোখ ভরে এলো পানিতে। কান্না আটকে রাখতে ব্যর্থ হলো কাশফিয়া। মুখ হাত চেপে কান্না করে দিল তখনই। নিজের এত বড় বাড়ি এখন মামির দখলে, ভাইটা ওর বেঁচে আছে না মারা গেছে এও জানে না। কষ্ট তো হবেই, এত বড় শহরে কার কাছে বা যাবে মেয়েটা। ইয়াশ চোখের ইশারায় আশেপাশে থাকা সবাইকে চলে যেতে বলল। অপেক্ষা না করে ইয়াশের আদেশ পালন করলো ওরা। ইয়াশ মিছে মিছে ভয় দেখিয়ে বলল কাশফিয়াকে, এই মেয়ে, কান্না থামাবে তুমি? কান্না না থামালে ওই বুড়োর হাতে তুলে দেবো কিন্তু। কান্না থামলো কাশফিয়ার। মনে হলো লোকটা কোনোভাবে চেনে ওর ভাইকে। নিজেকে স্বাভাবিক করে বলল ইয়াশকে, আপনি কি আমার ভাইয়াকে চিনেন? চিনি তো। কাশফিয়া হাসলো, চোখের পানি মুছে ইয়াশের হাত দুটো ধরে বলল ওকে, আমাকে একবার ভাইয়ের সাথে কথা বলিয়ে দিবেন প্লিজ। আমি ভাইয়ার সাথে কথা বলবো, ও ঠিক আছে কিনা এইটুকু কেবল জিজ্ঞাসা করব। ইয়াশ শান্ত হতে বলল কাশফিয়াকে। হাত দুটো শক্ত করে ধরে আদুরে গলায় বলল, তোমার ভাইয়া ঠিক আছে, চিন্তা করুন ওর জন্য, কিন্তু ওর তো আসতে সময় লাগবে। তুমি যাবে কোথায়? কোনো কিছু না ভেবেই অবুঝের মতো বলে উঠল কাশফিয়া। আপনার সাথে নিয়ে চলুন। ইয়াশ হয়তো অপেক্ষাই করছিল এটারই। বাঁকা হাসলো কি যেন ভেবে। বর্তমান কথা বলা শেষ হতেই থামলো ইয়াশ। ওর পাশেই দাঁড়িয়ে আছে উজ্জ্বল, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ইয়াশের মুখপানে। ইয়াশ বিরক্ত হলো উজ্জ্বলের এমন চাহনি দেখে। মুখে মাছি ঢুকে তোরা ভাই, এভাবে হা করে আছে যে? ধ্যান ভাঙলো উজ্জ্বলের। ইয়াশের কথা পাত্তা না দিয়ে কৌতূহলী হয়ে বলল, তারপর কি হলো শালাবাবু? ইয়াশ অন্যদিকে তাকিয়ে হাসলো। তারপর নিজেকে স্বাভাবিক করে বলল উজ্জ্বলকে, তারপর আর কি, বিয়ে হলো। আমার মুড ভালো থাকলে আজকে বাসরও হবে। ইয়াশের কথা শুনে চমকালো উজ্জ্বল। গম্ভীর ইয়াশ কিনা রসিকতা করছে আজ? সব কি তাহলে বিয়ে নামক ঔষধের কাজ, যে ঔষধ গম্ভীর বদমেজাজে ইয়াশকে রোম্যান্টিক বানিয়ে তুলেছে? ইয়াশ রুমে আসছিল তখন ধাক্কা লাগলো কারো সাথে। সামনের মেয়েটা ভাবলো ইয়াশ ধরে নেবে ওকে, কিন্তু ইয়াশ দাঁড়িয়ে আছে সেই আগের মতোই। মেয়েটা ধপ করে পড়ে গেল মেঝেতে। কোমরে হাত দিয়ে ইয়াশের মুখপানে তাকিয়ে বলল সে, এটা কি হলো ইয়াশ? আমার সামনে দপ করে এক আলুর বস্তা পড়লো। কি? আমি আলুর বস্তা? তাছাড়া কি? কথাগুলো ফোনের স্ক্রিনের দিকে দৃষ্টি রেখেই বলছে ইয়াশ। কথা বলা শেষে চলে যাচ্ছিল নিজের রুমে। মেঝেতে বসে থাকা রুহি উঠে দাঁড়িয়ে ডেকে বলল ইয়াশকে, আমি কি দেখতে এতটাই খারাপ ইয়াশ? আমার দিকে তাকালে কি পাপ হতো তোমার? ইয়াশের পা জোড়া থেমে গেল, এগিয়ে এলো রুহির কাছে। রুহির প্রশ্নের উত্তরে বলল সে, তুমি কি জানো আমি বিবাহিত? আমার সুন্দরী বউ থাকতে তোমার দিকে তাকাবো কেন? রুহি পিছুয়ে গেল কয়েক পা। এটা শোনার জন্য প্রস্তুত ছিল না সে। কি বলল ইয়াশ? সে বিবাহিতা? ইয়াশ কি মজা করছে রুহির সাথে? কৌতূহল দমাতে না পেরে রুহি জিজ্ঞেস করলো ইয়াশকে, তুমি কি মজা করছো আমার সাথে? সিরিয়াস বিষয় নিয়ে আমি ঠাট্টা মজা করি না রুহি, এটা তুমি ভালো করেই জানো। ইয়াশ চলে গেল নিজের রুমে। রুহি নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। রুহির ভিতরটা শুকিয়ে এলো, মাথাটা কেমন ভন ভন করছে ওর। ইয়াশ কি সত্যি বলছে সব? হোস্টেল থেকে বাড়িতে আসলো কিছুক্ষণ আগে। সিমিকে বারবার কল দিয়ে জিজ্ঞেস করছিল ইয়াশ এসেছে কিনা। উত্তর পাওয়ার সাথে সাথে রুহি চলে এসেছে এখানে। এমন কিছু শুনতে হবে জানলে সে আসতো না কোনোভাবেই। সিমি এসে দাঁড়িয়েছে রুহির পাশে, বলছে ওকে, কখন আসলে ফুপ? নিজেকে স্বাভাবিক করে বলল রুহি। এই তো এক্ষুনি। ঈদের ছুটিতে এসেছো তাই না? এবার আর তোমাকে যেতে দিচ্ছি না। আমি, মামাই আর তুমি মিলে ঘুরতে যাব, সাথে নতুন মামিকেও নেবে। নতুন মামি? হ্যাঁ, মামাই বিয়ে করেছে। আব্বু বলেনি তোমাকে? রুহির মুখটা অন্ধকারে ঢেকে গেল মুহূর্তেই। কেন যেন রাগ হলো ওর। ধমক দিয়ে বলে উঠল সিমিকে, এত কথা কিসের সিমি? পড়তে যা, তোর না পরীক্ষার সামনে। শিবির হাসি মুখটা চুপসে গেল মুহূর্তেই। ফুপির মেজাজ খারাপ হলো কেন বুঝলো না।
চুপচাপ চলে গেল রুহির কাছ থেকে। বিকেলে অনেক আত্মীয়রা এসেছে নিয়াশকে দেখতে। এসে যখন শুনলেন নিয়াশ বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে, কত রকমের কথা বললেন এক একজন। কেউ কেউ আবার বলছিলেন বিদেশেই হয়তো বিয়ে করে নিয়েছিল এই মেয়েকে, তাই সে এত করে বলার পরেও আসেনি এতদিনে। সুফিয়া বেগমের মুখের দিকে তাকানো যাচ্ছিল না তখন। সিমিকে পাঠিয়েছেন কাশফিয়াকে নিয়ে আসতে। সবাই দেখতে চাইছিল ওকে। মাথায় ওড়না টেনে রুম ভর্তি মানুষের সামনে এসে দাঁড়িয়েছে কাশফিয়া। পরনে শাড়ির বদলে থ্রি পিস দেখে মেজাজ খারাপ হয়ে গেল সুফিয়া বেগমের। তিনি কিছু বলবেন তার আগেই পাশের বাড়ির এক ভদ্রমহিলা বলে উঠেছেন, বাড়ির বউয়ের এমন সাজ কেন সুফিয়া? তোমাদের বাড়ির বউরা তো এভাবে থাকে না। তাছাড়া এই মেয়ের বয়স তো আমাদের সিনির মতোই হবে। যাই বলো, ইয়াসের পাশে ওকে এই মেয়েকে মানায় না। কাশফিয়ার কানে গেল কিছু কথা। অস্বস্তি হচ্ছে ওর এইসব শুনে। মাথাটা নুইয়ে নিয়েছে তখনই সুফিয়া বেগম উঠে এলেন কাশফিয়ার কাছে। আস্তে আস্তে বললেন ওকে, এই মেয়ে, শাড়ি পরতে বলেছি না তোমাকে? এসব কি পরেছো? আমার গুণধর ছেলে কি তোমাকে শিখিয়ে দিয়েছে মা যা বলবে তার উল্টোটা করবে? মেঝের দিকে তাকিয়ে জবাব দিল কাশফিয়া। আসলে আমার শাড়ি পরা অভ্যাস নেই। বড়লোক ছেলে পটানোর ভালোই অভ্যাস আছে, তাই না? সবার সামনে আফিয়ার এমন কথায় অস্বস্তিতে পড়লেন সুফিয়া বেগম। উজ্জ্বল মাত্রই অফিস থেকে এসেছে, স্পষ্ট শুনেছে আফিয়ার কথা। ধমক দিয়ে বলে উঠেছে ওকে, তোমার কি সুবুদ্ধি হবে না কখনোই? মেহমানদের সামনে নতুন বউকে কি বলছো সব? যা বলেছি ঠিক বলেছি। তুমি জানো না আমাদের রোহি ইয়াশকে পছন্দ করে? এই মেয়ে উড়ে এসে জুড়ে বসলে আমি মেনে নেব নাকি? তুই মানার না মানার কি আপু? আমার জীবন, আমার ইচ্ছা। আমি কাকে বিয়ে করব না করব এটা কি তোমরা বলে দেবে? এই খন্দকের মঞ্জিলে সব নিয়মকানুন কি কেবল আমার জন্যই? গম্ভীর কণ্ঠের এমন কথায় থমকালো সবাই। চুপ করে গেল আফিয়া। ঘরভর্তি মেহমান সহ বাড়ির সবার দৃষ্টি তখন ইয়াসের দিকে। রুম থেকে বেরিয়ে এসেছে রহিও, দাঁড়িয়ে আছে রুমের এক কোণে। ইয়াস এগিয়ে এলো কাশফিয়ার কাছে, হাত টেনে নিজের কাছে আনলো ওকে। চোখ মুখ থেকে চিন্তা ভাবটা মুহূর্তে সরে গেল কাশফিয়ার। ইয়াস বলল সবাইকে উদ্দেশ্য করে, ও ছোট, বয়সে আমার সাথে যায় না, এটা কোনো ব্যাপার না। আমি ওকে খাইয়ে পড়িয়ে বড় করে নেব। আমার পাশে উপমাকেই মানায়। আই রিপিট, উপমাকেই মানায়। আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনাদের ভাবনা চিন্তা করার দায়িত্ব দিইনি আমি। সবার মুখগুলো চুপসে গেল মুহূর্তে। লজ্জায় মাথা নিচু করে ফেললেন নিজেদের। ইয়াস ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তড়িঘড়ি করে ছেলের সামনে গিয়ে দাঁড়ালেন সুফিয়া বেগম। স্বামীও ওনার বাসায় নেই এই সময়টাতে। চিন্তিত কণ্ঠে বললেন ছেলেকে, চলে যাবে মানে? কোথায় যাবে তুমি? থাকার জায়গার অভাব হবে না আম্মু। যেখানে আমার ওয়াইফের সম্মান নেই সেখানে আমি এক মুহূর্তও থাকবো না। আফিয়া ছলে ছলে চোখে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। কি বা বলেছে সে? ইয়াসের কাছে বোনের চেয়ে বাইরের একটা মেয়ে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আফিয়া কাছে এলো ভাইয়ের, বলল ওকে, বাইরের একটা মেয়ের জন্য আমার সাথে তুই এভাবে কথা বলছিস ইয়াস? এই মেয়ে তোর সব হলো? আমরা বুঝি কেউ নই? ও আমার হাত ধরে আমাকে বিশ্বাস করে বাড়িতে এসছে আপু। আমি কিভাবে ওর অপমান সহ্য করি? সুফিয়া বেগমেরও রাগ কম হয়নি আফিয়ার কথায়। চোখের ইশারায় শাসালেন মেয়েকে। ক্ষমা চাইতে বললেন ইয়াসের কাছে। আফিয়া ভাইকে বড্ড ভালোবাসে, চাইছে না কোনোভাবে বাড়ি ছাড়া হোক সে। ইচ্ছা না থাকলেও সরি বলেছে কাশফিয়াকে। কাশফিয়ার কেমন খারাপ লাগলো আফিয়ার জন্য। কিছু বলতে নিলে ইয়াস চোখের ইশারায় চুপ থাকতে বলল ওকে। উজ্জ্বল মিটিমিটি হেসে বলছে ইয়াসকে, এই না হলে আমার শালা বউকে এভাবেই ভালোবাসতে হয়। ইয়াস কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল ওখানে। চোখ মুখে ওর রাগ স্পষ্ট। সুফিয়া বেগম জানেন ছেলের রাগ সম্পর্কে। হাতে পায়ে ধরে বোঝালেন ওকে। ইয়াসও মানলো মায়ের কথা। কাশফিয়ার হাত ধরে নিয়ে গেল ওকে রুমে। পুরোটা সময় রোহি এক ধ্যানে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। মেয়েটার কি ভাগ্য, সে প্রতিনিয়ত যে মানুষটাকে চাইলো এই মানুষটা কষ্ট ছাড়াই তাকে পেয়ে গেল। কি আছে এই মেয়েটার মধ্যে? কিছু তো একটা আছে, নইলে ইয়াসের মতো গম্ভীর বদমেজাজি একটা মানুষ তার প্রেমে মজে। কিভাবে সবার থেকে সুন্দর করে প্রোটেক্ট করলো মেয়েটাকে। রোহিত যে হিংসা হচ্ছে কাশফিয়ার ভাগ্যের উপর, এই ভাগ্যটা ওর হলো না কেন? চোখ গড়িয়ে দুফোঁটা পানি পড়লো রোহিত। কাউকে তা বুঝতে না দিয়ে চলে গেল রুমে। সময় গড়িয়েছে 2-3 দিন। বাড়িতে কত আয়োজন চলছে ঈদের। হ্যাঁ, কালকেই ঈদ উল আজহা। মামাকে ছেড়ে এই বাড়িতে কাশফিয়ার প্রথম ঈদ।
ভাইয়ের সাথে কথা হয় না ওর অনেক দিন। ইয়াসের হাত ধরে এই বাড়িতে আসার কারণটাই যে নিজের ভাইকে খুঁজে পাওয়া। যত দ্রুত সম্ভব কাশফিয়াকে যোগাযোগ করতে হবে ওর ভাইয়ের সাথে, নইলে যে কোনোভাবেই শান্তি পাচ্ছে না মনে। কত কি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে কখন নিজেও জানে না কাশফিয়া। ইয়াস আস্তে আস্তে হেঁটে রুমে এসেছে ওর। পরক্ষণেই আবারও নিজেকে বকাঝকা দিয়ে মনে মনে ভাবছে নিজের রুমে এমন চোরের মতো ঢুকলে কেন সে। নিজের ভাবনাই নিজেই বিরক্ত হলো ইয়াস। এগিয়ে গিয়ে সোফার পাশে সেন্টার টেবিলের ওপর কয়েকটা শপিং ব্যাগ রাখলো। সবগুলো এনেছে তার উপমার জন্য। মেয়েটাকে ডাকতে যাবে তখনই দেখলো বেঘরে ঘুমোচ্ছে মেয়েটা। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো কাশফিয়াকে। ভাবনায় এলো ইয়াসের, কালই তো ঈদ, মেয়েদের হাতে মেহেদি না থাকলে মানায়, কি যেন ভেবে হাসলো ইয়াস। আসার সময় জামা কাপড়ের সাথে সব বসলো হাঁটু গেড়ে। কাশফিয়ার এক হাত টেনে নিজের কাছে এসে মেঝেতে আনারি হাতে পরিয়ে দিল মেহেদি। আস্তে আস্তে বালিশের উপর কাশফিয়ার হাত দুটো রেখে চলে গেল রুম থেকে। মেয়েটা কি বুঝলো এগুলো? হয়তো না। ঘুমন্ত কাশফিয়া হয়তো জানেও না কেউ একজন তাকে নিয়ে যতটা ভাবে সে নিজেও হয়তো ততটা ভাবে না। মন খারাপ করে বসে আছে কাশফিয়া। বিছানার উপর রাখা শাড়িগুলোর দিকে তাকাচ্ছে বারবার। একটু আগেই সুফিয়া বেগম এসেছিলেন এই রুমে। কাশফিয়াকে বললেন শাড়ি পরে নিচে আসতে। ঈদের দিন বাড়ির বউ ঘরে বসে থাকবে, ব্যাপারটা নাকি ভালো দেখায় না। কিন্তু কাশফিয়া যে শাড়ি পরতে পারে না, একবারই পরেছে, তাও জোর জবরদস্তি করে বিয়ের শাড়ি পরিয়ে দিয়েছিল ওর মামি। ইয়াস মাত্রই রুমে ঢুকেছিল বিছানায় বসে থাকা কাশফিয়ার। চিন্তিত মুখশ্রী নজরে এলো তার। শার্টের হাতাটা গোটাতে গোটাতে পাশে গিয়ে দাঁড়ালো কাশফিয়ার। ডাকলো ওকে। উপমা। কাশফিয়া মুখ তুলে তাকালো ইয়াসের দিকে, বলল মিনমিন কণ্ঠে, বলুন। মন খারাপ? কেউ কিছু বলেছে তোমাকে? কথা বলল না কাশফিয়া। মাথা ভর্তি চিন্তা নিয়ে বসে রইল সে আগের মতোই। ইয়াসের মনে হলো ওর ভাবনাই সত্যি, হয়তো ওর মা বাবা বোন কেউ একজন এসে কথা শুনিয়েছে কাশফিয়াকে। ইয়াস বসলো ওর পাশে, বলল আবারও, কে কি বলছে আমাকে বলো। কাশফিয়ার মনে হলো ইয়াস রেগে গেছে কোনো কারণে। ওকে শান্ত করতেই বলল সে, কেউ কিচ্ছু বলেনি আমাকে। তাহলে এইভাবে মন খারাপ করে বসে আছো যে? তোমার ভাইয়াকে আমি নিয়ে আসবো, অপেক্ষা করো কিছুদিন। ভাইয়ার জন্য মন খারাপ হয়নি। তাহলে? আমি শাড়ি পরতে পারি না। ইয়াসের মনে পড়লো এখন ওর আম্মুই তখন হম্বিতম্বি করছিলেন শাড়ি পরা নিয়ে। ইয়াস হয়তো বুঝলো কি হয়েছে, কি যেন ভেবে হাসলো সে। বলল কাশফিয়াকে, আমি হেল্প করব। কাশফিয়ার কেমন লজ্জা হলো ইয়াসের কথায়। ফটাফট মাথা দুলিয়ে না না করে বলল ইয়াসকে, তার দরকার নেই। ভয় পেও না উপমা, আমি অতটাও খারাপ নই, বিশ্বাস করে দেখো আমাকে। ইয়াস যতক্ষণ কথা বলেছে কাশফিয়া এক ধ্যানে তাকিয়েছিল ওর মুখের দিকে। কি সুন্দর করে কথাটা বলল ইয়াস। দেখা হওয়ার পর থেকে এই প্রথম ইয়াসকে ভালোভাবে কথা বলতে দেখলো কাশফিয়া। তার ভাবনা তাহলে ভুল। ইয়াস মোটেও তিত করলা নয়, হাসতে জানে লোকটা। ইয়াস বিছানা থেকে বেছে বেছে একটা নীল শাড়ি হাতে তুলে নিল, নিজের চোখ বেঁধে নিল কাশফিয়ার গায়ের ওড়না দিয়ে, যত্ন করে ওকে পরিয়ে দিল শাড়িটা। পুরোটা সময় কাশফিয়া কেবল দেখছিল ইয়াসকে। এই মানুষটাকে যত দেখছে ততই অবাক হচ্ছে সে। কিভাবে সুপারম্যানের মতো এসে সব সময় সব বিপদ থেকে বাঁচিয়ে নেয় তাকে। শাড়ি পরানো শেষে কুচি ধরতে বলল কাশফিয়াকে। চোখের বাঁধন খুলে মেঝেতে বসে কুচিগুলো ঠিক করে দিল ওর। কাশফিয়া দাঁড়িয়ে আছে আয়নার সামনে, ইয়াস তার ঠিক পেছনে। শাড়ির আঁচল টেনে কাশফিয়ার মাথায় দিয়ে দিল ইয়াস। ঠোঁটের হাসি চওড়া হলো কাশফিয়ার। হুট করে মেঝেতে বসে পায়ে হাত দিয়ে সালাম করলো ইয়াসকে। কি হচ্ছে বুঝতে না পেরে প্রশ্ন করলো ইয়াস, আরে কি করছো? আজকে না ঈদ, প্রথম সালামটা আমি আপনাকেই করলাম। ইয়াস হাসলো কেবল, কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। যেতে যেতে বুকের বাম পাশটায় হাত দিয়ে বলছে বিড়বিড় করে, পায় না উপমা, তুমি তো আমার এখানটায়। কথাগুলো ভেবে আনমনে হাসলো ইয়াস। কাশফিয়া চেয়ে রইল ওর যাওয়ার পানে। লোকটা দেখতে মন্দ না, ঠিক যেন সিনেমার হিরোদের মতো। কত সুন্দর করে উপমা নামে ডাকে তাকে। কাশফিয়া কি প্রেমে পড়লো ওই তিত করলার? নিজের ভাবনায় নিজেই হাসলো কাশফিয়া। ইয়াস যাওয়ার পরপরই কাশফিয়া ওয়াশরুমে গিয়েছিল। বেরিয়ে এসে বিছানার উপরে রাখা গিফট কার্ড, টাকা, শাড়ি পেল সে। এগুলো কার বুঝতে পারছে না কাশফিয়া। জিনিসপত্রগুলো নেড়ে চেটে দেখলো কিছুক্ষণ, বিড়বিড় করে আওড়ালো, এগুলো কি আমার? রুমে কি তুমি ছাড়া আর কোনো মেয়ে আছে? ভোরকে তাকালো কাশফিয়া। এত আস্তে করে বলল লোকটা, শুনে নিল কি করে? আমদামতা করে বলল ইয়াসকে, না, কিন্তু আমার জন্য এসব কেন? তুমি আমাকে এত সুন্দর করে সালাম করলে, সালাম না দিলে বিষয়টা কেমন দেখে না? তুমি তো পরে আমাকে কিপ্টে ভাবতে পারো। ইয়াস রায়হান কিপ্টে নয়।
এটা বোঝাতেই তোমাকে সালাম দিলাম। মনে মনে হাসলো কাশফিয়া। লোকটা কি সুন্দর অহেতুক লজিক দেখাতে পারে। তবে ইয়াশের অন্য গিফটসগুলো অনেক সুন্দর, ওর পছন্দ ও তারিফ করতে হয় বটে। কাশফিয়ার দিকে তাকিয়ে কি যেন ভাবছে ইয়াশ। মাথা থেকে শাড়ির আঁচল পড়ে যাওয়ায় ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে এসে চোখে মুখে পড়ছে। বিরক্ত হচ্ছে কাশফিয়া। ইয়াশ লক্ষ্য করলো বিষয়টা, কথা না বলে চাওয়ালো কাশফিয়াকে নিজের দিকে। যত্ন করে চুলগুলো সব গুছিয়ে দিল কানের পাশে। কাশফিয়া কেবল দেখে যাচ্ছে ইয়াশকে। হুট করে ওর মাথায় আসলো ভাইয়ের কথা। বলল ইয়াশকে, আমাকে ভাইয়ের সাথে একবার কথা বলিয়ে দিবেন? মুহূর্তেই চোখ মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল ইয়াশের। পিছিয়ে গেল কয়েক পা। কাশফিয়া বুঝলো না কিছুই। মনে হলো শরীর খারাপ হয়েছে। ইয়াশের কাছে গিয়ে বলল, কপালে হাত দিয়ে বলল সে, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? না তো। ভাইয়ার সাথে একবার কথা বলিয়ে দিন না আমাকে। আমি শুধু জানতে চাই ভাইয়া ভালো আছে কিনা। রাগত স্বরে বলে উঠল ইয়াশ। বলেছি তো ভালো আছে, এত কথা কিসের উপমা? আমাকে সময় দাও, সবে আসলে কৌশিক ঠিক তোমার সাথেই কথা বলবে। আপনার সাথে এসেছি আমি ভাইয়ার জন্যই, আর আপনি বারবার এড়িয়ে যাচ্ছেন বিষয়টা। মুখে মুখে তর্ক কোনো কালেই পছন্দ না ইয়াশের। মেয়েদের এত বাড়াবাড়িও ভালো লাগে না ওর। এই যে বারবার বলার পরও কাশফিয়া উল্টো প্রশ্ন করে বসেছে। রাগ লাগছে ইয়াশের। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেললো ইয়াশ। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার বৃথা চেষ্টা চালালো কিছুক্ষণ। কাশফিয়াকে কিছু বলতে নিলেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা সিমির কণ্ঠস্বর ভেসে এলো কানে। মামাই, তোমাকে আর নতুন মামিকে সবাই নিচে ডাক। ইয়াশ তাকালো ভাগ্নির দিকে। নিজেকে স্বাভাবিক করে মুখে হাসি টেনে বলল, ওকে। আসছে, তুমি যাও। চলে গেল সিমি। কাশফিয়া দাঁড়িয়ে রইল ওখানে। গুরুত্বপূর্ণ ফোন কল আসায় ইয়াশও চলে গেল বাইরে। বেশ কিছুক্ষণ পর রুহি এসে কড়া নাড়ল দরজায়। কাশফিয়া তখন বিছানায় বসেছিল। দরজার দিকে তাকাতেই অপরিচিত মুখ দেখল সে। মেয়েটাকে চেনেই না কাশফিয়া। চিনবই বা কি করে? এসেছে তো মাত্র ৩-৪ দিন হতে গেল। দু একজন ছাড়া এখনো বাড়ির সবাইকে দেখা হয়নি ওর। কাশফিয়া মুখে হাসি টেনে ভিতরে আসতে বলল রুহিকে। রুহিও আসলো ওদের রুমে। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো কাশফিয়াকে। মেয়েটা সুন্দর, বয়স কম, গোলগাল চেহারার, ফর্সা দেখতে। মাথার লম্বা চুল, কাজল কালো চোখ, এই চোখের মায়ায় বুঝি পড়েছে। ইস, দীর্ঘশ্বাস ছেড়ে ভাবলো রুহি। মেয়েটাকে পছন্দ করার কারণ আছে বটে, কিন্তু রুহি কি দেখতে এতটাই বাজে? ওকে ভালোবাসা যেত না একবার? কথাগুলো ভেবেই নিজেইকেই বকাঝকা দিচ্ছে রুহি। আর অন্য নারী স্বামীকে নিয়ে ভাবছে সে। এগুলো যে পাপ। এদিকে কাশফিয়া তাকিয়ে আছে রুহির মুখপানে। মেয়েটাকে জানতে ইচ্ছে করছে ওর। রুহি লক্ষ্য করলো এটা, হেসে জিজ্ঞেস করলো কাশফিয়াকে, নাম কি তোমার? কাশফিয়া। ভ্রুকুচকে আরেকবার বলল রুহি। ইয়াশ যে তখন উপমা বলেই ডাকলো। সাথে সাথে উত্তর এলো কাশফিয়ার থেকে, উনি উপমাই ডাকেন। আবারও কেমন মন খারাপ হলো রোহিণ। কি সুন্দর নাম দিয়েছে মেয়েটার, ইয়াশ। ওর কেন এমন ভাগ্য হলো না? কেন চেয়েও পেল না ইয়াশকে? প্রতিবার বাড়িতে আসলে এই রুমটাতে আসতো রুহি। ইয়াশের রেখে যাওয়া সব জিনিসগুলো ছুঁয়ে দেখতো সে। মনে হতো ইয়াশকে ছুঁয়েছে, কিন্তু এখন এই রুমটাতে কেমন দম বন্ধ লাগছে। ওর প্রিয় মানুষটার সাথে এই রুমে অন্য এক মেয়ে থাকে, স্ত্রীর অধিকার নিয়ে তাকে স্পর্শ করে। না না, আর এগুলো ভাবতে পারছে না রুহি। বেশিক্ষণ এখানে থাকলে কান্না করে দেবে সে। দ্রুত বলল কাশফিয়াকে, চাচি রাগ করবেন, তোমাকে না ডাকলেন অনেক আগে, তাড়াতাড়ি চলে এসো। রুহি চলে যাচ্ছিল রুম থেকে। দরজার সামনে পা রাখতে বলল কাশফিয়া, আপনার পরিচয় দিলেন না তো? আমার পরিচয় জানলেই তুমি খুশি হবে তো? তা হব না কেন? হাসলো রুহি। যেতে যেতে বলল কাশফিয়াকে উদ্দেশ্য করে, আমি রুহি। নামটা শোনা মাত্রই কপালে ভাঁজ পড়ল কাশফিয়ার। মনে হলো এই নামটা শুনেছে সে। হ্যাঁ, মনে পড়েছে। তখন ইয়াশের আপুর মুখেই শুনেছিল রুহি ইয়াশকে পছন্দ করে, এই কথাটাই বলেছিলেন তিনি। আচ্ছা, মেয়েটা তো সুন্দর, পরি বললেও ভুল হবে না। ইয়াশ নিশ্চয়ই পছন্দ করে মেয়েটাকে। ওদের মধ্যে কি বাধা হয়ে দাঁড়ালো কাশফিয়া? কিন্তু সবকিছুর পরেও এইসব ভেবে তার এত খারাপ লাগছে কেন? কেন মনের মধ্যে কষ্ট হচ্ছে ইয়াশকে অন্য কারো পাশে ভাবতে? কাশফিয়া তো ভালোবাসে না মানুষটাকে। অমন তিত করালের মতো স্বভাবের লোককে ভালোবাসবেই বা কে? কথায় কথায় মুখটাকে কষা আমের মতো বানিয়ে রাখে। কথাটা ভেবেই আনমনে হাসলো কাশফিয়া। ব্যালকনিতেই দাঁড়িয়েছিল ইয়াশ। কাশফিয়া ভাবলো ডাকবে ওকে, একসাথে নিচে যাবে দুজনায়। ইয়াশ ব্যতীত কাউকেই তো চেনে না ভালো করে। দরজার সামনে যেতেই স্পষ্ট কানে এলো কাশফিয়ার। কারোর সাথে কলে কথা বলছে ইয়াশ। চিন্তিত কণ্ঠে বলছে সে, ও কি ঠিক আছে? বেঁচে আছে তো? না না, ওকে বাঁচাতে হবে, নইলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না।
কেবল ইয়াসের বলা কথাগুলোই শুনছে কাশফিয়া। ফোনের অপর প্রান্তে থাকা লোকটা কি বলছে না বলছে কানে আসেনি তার। কেমন অদ্ভুত ঠেকলো বিষয়টা। সাথে মনে হলো ইয়াস খুব চিন্তায় আছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলো কাশফিয়া, কাকে বাঁচানোর কথা বলছেন? কেনই বা ক্ষমা করতে পারবেন না নিজেকে? চমকে তাকালো ইয়াস, বলেই কেটে দিল ফোনের লাইন। মেজাজ দেখিয়ে বলল কাশফিয়াকে, তোমাকে না বলেছি নিজের মতোই থাকবে? আমাকে সব ব্যাপারে নাক গলানোর অধিকার দিয়েছি তোমাকে? আমি তো কেবল জানতে চাইলাম। পুরো কথাটা শেষ হওয়ার আগেই ইয়াস থামিয়ে দিল ওকে। রেগে মেগে বলল ধমকের স্বরে, এত জানতে হবে না তোমাকে। একটু ভালোভাবে কথা বলেছি দেখে নিজেকে আমার বউ ভাবতে শুরু করেছ? শোনো মেয়ে, ইয়াশকে পাওয়া এতটা সহজ না। কাশফিয়ার আগে না সহজে, তাই ইয়াসের কথায়ও রাগ লাগছে না ওর। তবে শেষ কথাটা কেমন হাসি পেল। মুখ ভেঙচি কোটে বলল ইয়াসকে, হ্যাঁ, যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। আপনাকে পাওয়ার জন্য বসে নেই কাশফিয়া। আমার পিছে কত কত সাকিব খান ঘুরতো। তাই সেদিন তোমার সাকিব খানেরা ছিল কোথায়? আমার থেকে তো হেল্প নিতে হলো। আপনি কি আমাকে খোটা দিচ্ছেন? মনে করিয়ে দিলাম তোমার ঠিকানা কেবল আমি পর্যন্ত। উপমা। কাশফিয়াকে আসতে বলে চলে গেল ইয়াস। শেষ কথাটা বলার সময় মুচকি হাসছিল ইয়াস। গালে টোল পড়েছিল কি সুন্দর। কথাগুলো ভেবে হাসছে কাশফিয়া নিজেই। পরক্ষণেই আবারও নিজের মাথায় নিজে গাঁটটা মেরে বলছে কাশফিয়া, তোর এই লোককে নিয়ে তুই এত ভাবছিস কেন কাশফিয়া? রাত হয়েছে অনেক। রুমে কাশফিয়া একাই ছিল। মনে হলো কেউ এসেছে। প্রথমে ভেবেছিল ইয়াস, তাই তেমন খেয়াল করেনি বিষয়টা। কিন্তু যখন দেখলো মেঝেতে হাঁটু গেড়ে বসে কেউ তাকিয়ে আছে ওর দিকে, আস্তে আস্তে এগিয়ে আসছে কাশফিয়ার দিকে, ওর চোখে মুখে শ্বাস পড়ছে, লোকটার ভিতরটা কেঁপে উঠলো তখনই। ইয়াসকে তো ভালো বলেই জানে কাশফিয়া এমন কিছু করবে না, এটাও জানে। তাহলে কে এসেছে ওর সামনে? কেই বা কথা বলছে ফিসফিস করে। ভয়ে উঠে বসেছে কাশফিয়া। অপরিচিত কাউকে দেখে চিৎকার দিতে নিলেই সে হাত দিয়ে মুখ চেপে ধরেছে ওর। অশালীন দৃষ্টিতে তাকিয়েছে কাশফিয়ার দিকে। লোকটার হাতে কামড় বসিয়ে দিল কাশফিয়া। কিছুটা পিছিয়ে গিয়ে ভয় ভয়ে বলল, কে আপনি? এত রাতে এখানে বা কি করছেন? লোকটা হাত বাড়ালো কাশফিয়ার দিকে। ভয়ে শরীর কাঁপছে কাশফিয়ার। ইয়াসি বা কোথায় গেল এই সময়? লোকটা নিজের হাত দিয়ে স্পর্শ করবে কাশফিয়ার গাল, তখনই কেউ দ্রুত এসে টান দিল ওর হাতে। শক্ত হাতে গালে চর বসিয়ে দিয়ে বলল রেগে মেগে, হাউ ডেয়ার ইউ রাস্কেল! আমার রুমে ঢুকেছিস কার পারমিশন নিয়ে? ইয়াসের সামনে দাঁড়িয়ে থাকা ঈশানের ভাবমূর্তির পরিবর্তন হলো না তেমন। আবারও তাকালো বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা কাশফিয়ার দিকে। ঈশানের এমন চাউনিতে ভয় হলো কাশফিয়ার। দ্রুত এসে দাঁড়ালো ইয়াসের পেছনে, বাহু আঁকড়ে ধরলো ওর। ঈশানের মনে হলো পছন্দ হলো না বিষয়টা। ড্রিঙ্ক করে ঝাপসা দেখছে ওকে, ঠিক মতো দাঁড়াতেও পারছে না। তবুও নিজেকে ঠিক রেখে বলল ইয়াসকে। ইয়াস বাঁকা হাসলো, কি যেন ভেবে এগিয়ে গেল ঈশানের দিকে। এর শার্টের কলার চেপে ধরে কাছে নিয়ে আসলো নিজের। বলল বিড়বিড় করে, বাহ, খন্দকার মঞ্জিলে মদ খেয়ে মাতলামও হয়। কিন্তু ঈশান, তুই যে ভুল করেছিস, তোর এই নোংরা হাত দিয়ে আমার উপমাকে ছুঁতে চেয়েছিস। আমি কিভাবে ছেড়ে দিই তোকে? ইয়াস টানতে টানতে নিচে নিয়ে গেল ঈশানকে। যাওয়ার আগে কাশফিয়াকে চোখের ইশারায় বলে গেল নিচে না নামতে। কাশফিয়াও বাধ্য মেয়ের মতো শুনল ইয়াসের কথা। ড্রিম লাইটের আলো জ্বলছে কেবল, ঘুটঘুটে অন্ধকার পুরো বাড়িতে। রাত তো অনেক হলো, এই সময় কেউ সজাগ থাকবে না, এটাই স্বাভাবিক। ইয়াসের রাগ লাগছে প্রচন্ড। কয়টা চর মেরেছে ঈশানের গালে, ঠিক নেই তার। ঈশানও এবার খেপেছে। নিজের সর্বশক্তি দিয়ে আঘাত করতে চেয়েছে ইয়াসকে, কিন্তু মাতাল অবস্থায় ইয়াসের শক্তির সাথে পেরে ওঠেনি সে। ড্রয়িং রুমে জিনিসপত্র ভাঙার আওয়াজে জেগে গেছেন বাড়ির সবাই। হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন ড্রয়িং রুমে। লাইট অন করতেই মেঝেতে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা ঈশানকে দেখলো সবাই। ইয়াসের হাতে শক্তপোক্ত একটা কাঠের টুকরা, রক্ত ঝরছে ওটা থেকে। ওর কপালটাও কেটে গেছে খানিকটা। চোখে মুখে রাগ নিয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। ইয়াস আরেকবার আঘাত করতে যাবে ঈশানকে, তখনই সুফিয়া বেগম মুখে হাত চেপে ডেকে উঠছেন ইয়াসকে। ইয়াস, কি করছো এসব? ও ভাই হয় তোমার? ইয়াস দাঁড়িয়েছিল খাবারের টেবিলের কাছে। রাগে মাথা ফেটে পড়েছে ওর। টেবিলে রাখা কাঁচের জিনিসপত্র সব ছুঁড়ে ফেলেছে মেঝেতে। চিৎকার দিয়ে বলে উঠছে সুফিয়া বেগমকে, ভাই? কিসের ভাই? আমার কোনো ভাইটা নেই আম্মু। ওই শুধু আর শুধু তোমাদের ছেলে হয়, আমার কিছু হয় না। বাড়ির সবাই উপস্থিত ছিলেন তখন। ইয়াসের এমন ডাক দেখে ভয়ে হাত পা কাঁপছে সিমির। দৌড়ে নিজের রুমে চলে গেছে সে। বাকিরা হতবাক হয়ে কেবল তাকিয়ে আছে ইয়াসের আর ঈশানের দিকে।
মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছে ঈশান। মাথায় 2 হাত চেপে ডেকে বলছে মাকে। আম্মু বাঁচাও আমাকে। ছেলের যন্ত্রণায় আর্তনাদ ধ্যান ভাঙলেন সুফিয়া বেগমের। ইয়াসের থেকে চোখ সরিয়ে তাকালেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ঈশানের দিকে। সবাই মিলে দৌড়ে এলো ঈশানের কাছে। উজ্জ্বল আর বাকিরা মিলে নিয়ে গেল ওকে হসপিটালে। পুরোটা সময় ঘরের এক কোণে দাঁড়িয়েছিলেন আনোয়ার সাহেব। ছেলের এমন রাগের কারণ না বুঝলো এটা বুঝতে পেরেছেন ভুল কিছু করেছে ঈশান। খুব সহজে রাগে না ইয়াস, কিন্তু রেগে গেলে তুলকালাম কাণ্ড বাঁধায় এটা ওনার জানা। কিন্তু নিজের ভাইকে এভাবে মারধর করাটা ভালো লাগলো না তার। কাছে এসে বললেন ইয়াসকে, ঈশান ভুল করেছে। ভুল না করলে আমি ওকে মারতাম না আব্বু। আমাদেরকে বলতে পারতে। তোমরা তো একটা চর থাপ্পড় দিতে, তাতে আমার মন ভরতো না। ডক্টর যখন বলবে খন্দকার ঈশান তাইফ ইজ নো মোর, তখন আমার মন শান্ত হবে। কপালে ভাঁজ পড়লো আনোয়ার সাহেবের। ছেলে তার এত পাষাণ হলো কবে? কি বা ভুল করেছে ঈশান যে এইভাবে মেরেও শাস্তি হয়নি ইয়াসের? আনোয়ার সাহেবের কথা বলতে চাইলেন ছেলের সাথে, হাত উঁচিয়ে বাবাকে থামিয়ে দিল ইয়াস। গটগট করে হেঁটে চলে গেল নিজের রুমে। ছেলের যাওয়ার পানে নির্বাক দৃষ্টিতে কেবল চেয়ে রইলেন আনোয়ার সাহেব। বিছানায় জড়সড় হয়ে বসে থাকা কাশফিয়ার কাছে এসে বসেছে ইয়াস। ওকে দেখা মাত্র মুখ তুলে তাকালো কাশফিয়া। প্রচণ্ড ভয়ে চাপটে ধরেছে ইয়াসকে। ইয়াসের বুকে নিজের মাথা রেখে কেঁদে উঠেছে সে। ক্রন্দনরত অবস্থাতেই বলছে ইয়াসকে, ওই লোকটা আমাকে বাজেভাবে ছুঁতে চেয়েছিল। ইয়াস চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ছাড়ল। দ্বিতীয়বার ঘটনাটা মনে পড়তেই দাও দাও করে আগুন জ্বলে উঠল মাথায়। নিজেকে কোনো রকমে শান্ত করলো ইয়াস। ওকে জড়িয়ে বসে থাকা মেয়েটার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে আদুরে গলায় বলল, ভয় নেই উপমা, আমি আছি তো। আপনি তখন কোথায় ছিলেন? যদি খারাপ কিছু হয়ে যেত? বলেই টুকরে কেঁদে উঠেছে কাশফিয়া। ইয়াস ওর 2 হাতের আঁচলায় কাশফিয়ার ছোট্ট মুখটি নিয়ে চালো নিজের দিকে। চোখের পানি মুছে দিয়ে বলল, এভাবে বলতে নেই উপমা, খারাপ কিছু হওয়ার সুযোগ দেব না আমি। ও যে হাত দিয়ে তোমাকে ছুঁতে চেয়েছিল, ওই হাতটা আমি ভেঙে দিয়েছি। কাশফিয়া শান্ত হলো, কিন্তু মনের মধ্যে ভয় জেঁকে বসেছে ওর। কোনোভাবেই পুরোপুরি নিশ্চিত হতে পারছে না। ইয়াস হয়তো বুঝলো বিষয়টা। ওর কোলে মাথা রেখে ঘুমোতে বলল কাশফিয়াকে। মেয়েটা হয়তো অপেক্ষাই করছিল এটারই। ইয়াস বলা মাত্রই নিজের মাথা রাখলো ওর কোলে। চোখ বন্ধ করে নিল সে। ইয়াস হাসলো আনমনে, আদর করে হাত বুলিয়ে দিল মেয়েটার মাথায়। পানির জগ হাতে নিয়ে ইয়াসের রুমের পাশ দিয়েই যাচ্ছিল রুহি। ইয়াসের রুমের পরে ঈশানের রুম, তারপর রুহির। দরজা খোলা ছিল বিধায় না চাইতেও চোখ পড়ল ইয়াসের দিকে। আগে তো অকারণেও আসতো এই রুমটাতে। বিছানায় বসে থাকা ইয়াসকে দেখছে রুহি, তারপর আবারও ওর কোলে ঘাপটি মেরে শুয়ে থাকা কাশফিয়াকেও দেখছে। কিছুক্ষণ আগের রাগী ইয়াস কোথায় গেল? ছেলেরা বুঝি এমনই হয়, পুরো দুনিয়ার কাছে রাগী আর ভালোবাসার মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মস্তিষ্কের মানুষটি। আফসোসের স্বরে বলল রুহি, তুমি আমাকে ভালোবাসলেও তো পারতে ইয়াস। ইয়াসের মনে হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে কেউ। তাকিয়ে বলল সে, কি ওখানে? দ্রুত সরে গেল রুহি। ইয়াসও আর তেমন মাথা ঘামালো না বিষয়টা নিয়ে। হসপিটালের বেডে শুয়ে ব্যথায় কাতরাচ্ছে ঈশান। হাতটাতে প্রচণ্ড আঘাত পেয়েছে, সাথে মাথায় সেলাই লেগেছে বেশ কয়েকটা। পুরো মুখ আর হাত ফুলে আছে। সুফিয়া বেগমের কান্না চলে আসার উপক্রম ছেলের এই অবস্থা দেখে। পেটে না ধরলেও সে ছোটোবেলা থেকে কোলেপুঠে করে মানুষ করেছে ওকে। নিজের ছেলে মেয়েদের থেকেও বেশি ভালোবাসার যত্নে বড় করে তুলেছেন। তাই বুঝি ইয়াসের এতটা ক্রোধ মায়ের প্রতি আর ভাইয়ের প্রতি। কী এমন ভুল করেছে ঈশান যে এইভাবে মারতে হলো ওকে? ডাক্তার আসলেন কেবিনে। সুফিয়া বেগমের পাশে দাঁড়িয়ে উজ্জ্বল আর আফিয়া সহ আনোয়ার সাহেব। ডাক্তারকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন সুফিয়া বেগম, আমার ছেলে ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু? 1 মাসের আগে বিছানা থেকে উঠতে পারবেন বলে মনে হয় না। ওনাকে বেড রেস্টেই থাকতে হবে কিছুদিন। কয়েকবার পিছিয়ে গেলেন সুফিয়া বেগম। স্তব্ধ হয়ে চেয়ে রইলেন ছেলের মুখপানে। একই কথা শুনলেন তিনি। এত মারি বা মেরেছে ইয়াস ঈশানকে? উদ্দেশ্য কি ওর জানে মেরে ফেলাইছিল? রাগ হলো সুফিয়া বেগমের। এক্ষুনি ইয়াসের সাথে কথা না বললে শান্ত হতে পারছেন না তিনি। শাশুড়ির মতিগতি ভালো ঠেকছে না উজ্জ্বলের কাছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলো ওনাকে, কি হয়েছে চাচি, শরীর খারাপ লাগছে? ইয়াসের সাথে আমাকে এক্ষুনি কথা বলতে হবে উজ্জ্বল। বাড়ি চলো, আফিয়া আর তোমার চাচা এখানেই থাকবেন। ঈশান এই বিষয়টা নিয়ে কি কথা বলতে চাইছেন? তাছাড়া আর কি, আমাকেও তো জানতে হবে। আমার এক ছেলে আরেক ছেলেকে মারতে মারতে আত্মরা বানিয়েছে। কোন ভুলের শাস্তি দিতে? ইয়াস কারণ ছাড়া কিছুই করে না চাচি। ঈশান কেমন এটা আপনার জানা। সাংঘাতিক কোনো ভুল না করলে ইয়াস কখনই ওর গায়ে হাত তুলতো না।
আদরের শালার দোষ ঢাকছো তুমি উজ্জ্বল? ইয়াশ জেনে বুঝে ভুল করার মানুষ নয়। আমি হলপ করে বলতে পারি ঈশান খারাপ কিছু করেছে বলে ইয়াশ এতটা রেগেছে। নইলে যে ছেলে 100 কথার উত্তরে একটাই কথা বলে জবাব দেয়, সে কেন কারণ ছাড়া কাউকে এভাবে মারবে? কথা বাড়ালেন না সুফিয়া বেগম, গাড়ি বের করতে বলে চলে গেলেন বাড়ির উদ্দেশ্যে। আনোয়ার সাহেব আর ওনার মেয়ে আফিয়া পড়ে রইল হসপিটালে ঈশানের কাছে। ড্রয়িং রুমে মুখোমুখি দাঁড়িয়ে আছেন সুফিয়া বেগম আর ইয়াশ। টানা 30 মিনিট ধরে উনি বলে যাচ্ছেন একই কথা, কি ভুল করেছে ঈশান, কেনই বা এভাবে মেরেছে ওকে। উত্তরে একটাই কথা বলল ইয়াশ, তোমার ছেলে আমার কলিজে হাত দিতে চেয়েছে আম্মু, আমি ওকে মেরে ফেলিনি, এই অনেক। শুক্রিয়া আদায় করো তুমি। দ্বিতীয়বার একই কাজ করলে আমি নিজ হাতে ওর কলিজের তুলে আনবো। সাবধান করে দিও তোমার ছেলেকে। বিস্মিত নেত্রে ইয়াশের মুখপানে তাকিয়ে আছেন সুফিয়া বেগম। উচ্চারণ করলেন কেবল একটা বাক্য, ইয়াশ। প্রত্যুত্তর করলো না ইয়াশ, চলে গেল বাড়ি থেকে বেরিয়ে। যাওয়ার আগে সার্ভেন্টকে বলে গেছে ঠিক টাইমে ওর রুমে গিয়ে উপমাকে খাবার দিয়ে আসতে। লন্ডনের একটা বড় হসপিটালের কেবিনের বেডে শুয়ে আছে এক 28 থেকে 29 বছর বয়সী যুবক। হাতে স্যালাইন, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে ছেলেটার। পুরো শরীর জুড়ে ব্যান্ডেজ ওর। কথা বলা তো দূরের কথা, নড়াচকাটুকুও করতে পারছে না সে। টানা 3 মাস ধরে ছেলেটা পড়ে আছে এইভাবেই। অবস্থার কোনো উন্নতি হচ্ছে না ওর। ডাক্তাররাও এবার আশা ছেড়ে দেবে এমন অবস্থা। হসপিটালে নতুন ডক্টর এসেছে, নাম ওর ইনায়া রহমান। পড়াশোনা করছে এই দেশে। অবশেষে ডাক্তারি করার সৌভাগ্য হয়েছে তার। হসপিটালে জয়েনিংয়ের আজ 1 মাস হতে চলল মেয়েটার। প্রতিদিন ঘুম থেকে উঠেই ওর প্রধান কাজ 103 নাম্বার কেবিনের রোগীকে দেখে যাওয়া। লোকটাকে এই 1 মাস ধরেই দেখে যাচ্ছে ইনায়া। কেমন অসহায়ের মতো তাকিয়ে থাকে ওর দিকে। ছেলেটার গোল গাল, ফর্সা মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। চোখের চাহনি দিয়ে কত কথা বলতে চায় সে, কিন্তু আফসোস কথা বলার শক্তিটুকু নেই তার মাঝে। পেশেন্ট দেখা শেষ হলে কেবিন থেকে বেরিয়ে যেতে চায় ইনায়া। লোকটার চুলে কিছুক্ষণ হাত বুলিয়ে গল্প করে ওনার সাথে বিদায় জানিয়ে উঠতে নেবে, তখনই মনে হলো কেউ ওর গায়ে থাকা ওড়নাটা ধরে রেখেছে। বুকের ভেতরটা কেমন করে উঠল ইনায়া। সে যা ভাবছে সেটাই কি সত্যি? 3 মাস ধরে বেডে পড়ে থাকা পেশেন্ট কি তবে একটু একটু করে রেসপন্স করছে? অবাক হয়ে লোকটার মুখপানে তাকালো ইনায়া। কাঁপা কাঁপা হাতে মুখের মাস্কটা খুলে অস্পষ্ট কণ্ঠে উচ্চারণ করলো লোকটা, ইয়াশ কোথায়? আমার বোনকে পেয়েছে তো? ইনায়া বুঝলো কৌশিকের কথা। কাছে গিয়ে দ্রুত অক্সিজেন মাস্কটা লাগিয়ে দিয়ে বলল, ইয়াশ বাংলাদেশে গেছে, আপনিও যাবেন, সুস্থ হয়ে উঠুন, আমি নিজে আপনাকে নিয়ে যাব। কষ্ট করে কিছুটা হাসলো কৌশিক। চোখ গড়িয়ে পানি পড়ছে ক্রমাগত, তবু আগের মতো করে বলল সে, আমার আর বাংলাদেশে যাওয়া হবে না। ইনায়ার হাতটা কাঁপছে। হঠাৎ করে বুকের ভিতরটা মোচড়ে দিয়ে উঠেছে ওর। কৌশিকের কান্নায় ইনায়ারও কেমন যেন কান্না পাচ্ছে। কান্না আটকে রাখতে ব্যর্থ হলো সে। পাশের চেয়ারটাতে বসেই মুখে 2 হাত চেপে ডুকরে কেঁদে উঠল ইনায়া। কৌশিক বুঝলো না ইনায়ার কান্নার কারণ। সে না হয় কাঁদছে নিজের অনিশ্চিত ভাগ্যের জন্য, ইনায়া কাঁদছে কেন? বিছানায় শুয়ে থাকা কাশফিয়ার গায়ে হাত দিয়ে দেখলো ইয়াশ মেয়েটার গায়ে জ্বরে পড়ে যাচ্ছে, কাঁপছে প্রচণ্ড। হুট করেই কেন হলো এমন? এইদিকে আসার সময় কাশফিয়ার পছন্দের চকোলেট, আইসক্রিম আর বেলি ফুলের বানানো গাছটা নিয়ে এসেছিল ইয়াশ। ওকে আর দেওয়া হয়নি জিনিসগুলো। ফুলটা রেখে আইসক্রিমটা ফেলে দিয়েছে জানালা দিয়ে। বাড়িতে আপাতত কেউ নেই। উজ্জ্বল অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে কোথাও। ঈশানের অবস্থা ভালো না, তাই সবাই গিয়েছেন হসপিটালে। ইয়াশকে যেতে বলা হলেও যায়নি সে। চোখের সামনে ঈশানকে দেখলে মেরেই ফেলবে হয়তো। ইয়াশ একটা নরম সুতি কাপড় ভিজিয়ে কপালে দিয়েছে কাশফিয়া। মেয়েটা বিড়বিড় করে বলছে কি যেন। কাছে গেলে শুনলো ইয়াশ। বারবার বলে যাচ্ছে কাশফিয়া, তুমি কবে ফিরে আসবে ভাইয়া? আমার সাথে এমন লুকোচুরি খেললে আমিও কিন্তু রাগ করে চলে যাবো আব্বু আম্মুর কাছে। কথাগুলো স্পষ্টই শুনতে পেল ইয়াশ। কৌশিকের কথাটা মাথায় আসতে কল দিল ইনায়াকে। উপমার অসুস্থতার বিষয়টাও বলল। ইনায়া হয়তো শিখিয়ে দিল কিছু। ইয়াশ কলটা কেটে কাবার থেকে কয়েকটা ব্ল্যাঙ্কেট বের করে এনে জড়িয়ে দিয়েছে কাশফিয়ার গায়ে। তবু শরীরে কম্পন কমছে না মেয়েটা। ইয়াশ উঠে যেতে নিলেই ওর হাত ধরে নেয় কাশফিয়া। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, যাবেন না, ওই লোকটা যদি আবার আসে আমার খুব ভয় করছে। ইয়াশ দ্রুত কাছে গেল ওর। মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে বলল, যাচ্ছি না, তুমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। ইয়াশের বাহু আঁকড়ে ধরেই চোখ জোড়া বন্ধ করে নিল কাশফিয়া। পাড়ি জমালো ঘুমের দেশে। কাশফিয়ার ঘুমন্ত মুখশ্রীর দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে ইয়াশ। মুচকি হেসে ওর গালে হাত ছুঁয়ে বলল, এই মেয়ে এত সুন্দর কেন? সৃষ্টিকর্তা যেন সব সৌন্দর্য ওর মধ্যেই দিয়েছেন। এমনি কি ইয়াশ তার নাম দিয়েছে উপমা? এই মেয়ে যে ইয়াশের মধুময় কবিতার প্রাণ, ওর অপার অনুভবের সন্ধান।
ভোরের আলো ফুটেছে, চারিদিকে পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। বাইরে জানালার পর্দা ভেদ করে বাইরের আলো এসে ইয়াসের চোখে পড়তেই ঘুম ভেঙে গেছে ওর। চোখে মুখে বিরক্তি নিয়ে পাশে থাকা ছোট্ট বালিশটা মাথার উপরে চেপে ধরে বলছে, আহা উপমা, জানলা আটকে চুপচাপ বসে শুয়ে পড়ো তো। আর কত ঘুমাবেন? ইয়াস কথা বলল না, চোখ দুটো আবারও লেগে এসেছে ওর। হুট করে মনে পড়লো কাল রাতের ঘটনা। প্রচণ্ড জ্বরে গা পুড়ে যাচ্ছিল উপমার। এখন কি ঠিক আছে সে? উঠে বসলো ইয়াস। পাশে এসে দাঁড়িয়েছিল কাশফিয়া। ওর হাত টেনে নিজের কাছে বসালো। কপালে গালে হাত দিয়ে দেখলো জ্বর কমেছে কিনা। নিশ্চিত হলো ইয়াস এখন আর গায়ে জ্বর নেই মেয়েটার। কাশফিয়া এক ধানে তাকিয়ে আছে ইয়াসের মুখপানে। এই মানুষটা কি ওকে নিয়ে এত ভাবে, অথচ পরিচয় মাত্র কিছুদিনের। কাশফিয়ার এমন ফ্যাল করে চাহনি দেখে ভ্রু কুচকালো ইয়াস। কাশফিয়া মনে ভয় পেল ইয়াসের এমন চাহনিতে। চোখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াস ওর চুপসে যাওয়া মুখটা দেখে হেসে বলল, আমি সুন্দর জানি, তাই বলে এইভাবে তাকিয়ে থাকতে হবে? হ্যাঁ, কাশফিয়ার দিকে কত মানুষ তাকিয়ে থাকে, সে কারো দিকে তাকায় না। তাই বলছে? তা নয় তো কি? মাত্রই কে যেন চোখ দিয়ে গেলে খাচ্ছিল আমাকে। লজ্জা পেল কাশফিয়া। ইয়াসের কথার উত্তরে কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল সে। ইয়াস হাসলো আনমনে, উঠে চলে গেল ওয়াশরুমের দিকে। জানালার পাশটায় গিয়ে দাঁড়িয়েছে কাশফিয়া। মামার কথা খুব মনে পড়ছে ওর। কেমন আছেন কে জানে। মামি ওর অবহেলা করলেও অসুস্থ মামা তো আগলে রেখেছিলেন ছোট থেকে। সেই দিন বিয়ে থেকে পালাতে মামাই বলেছিলেন ওকে। কাশফিয়ার মনে পড়ছে সেই দিনের কথা। কোণের সাজে যখন বসেছিল বিছানায়, কান্না করতে করতে ফুলে গিয়েছিল ওর চোখ মুখ। উপায় না পেয়ে ভেবেছিল মা বাবার কাছেই চলে যাবে সুইসাইড করে। দরজা ঠকঠক আওয়াজে ধ্যান ভাঙল ওর। মামার গলা শুনতে পেয়ে দ্রুত খুলে দিল দরজাটা। ভাগ্নিকে বুকে জড়িয়ে বলেছিলেন তিনি, তুই পালিয়ে যা কাশফি, তোর ভবিষ্যতের কথা ভেবেই আমি তখন এ বিয়েতে রাজি হয়েছিলাম। ছেলে এমন আমি জানতাম না রে মা, ক্ষমা করে দে আমাকে। মামার জোর করে রাখা দুই হাত ধরে বলল কাশফিয়া, আমি এ বিয়ে করব না মামা, তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমি ভাইয়ের কাছে যাব। তুই এখান থেকে পালিয়ে যা মা। কাশফিয়া শুনল মামার কথা। কোনো কিছু না ভেবেই সুযোগ পেয়ে বাসা থেকে বেরিয়ে গেল। কিছু দূর যেতেই দেখে নিলেন ওর মামি। মরে যাবেন বলে ভয় দেখে আটকাতে চাইলেন ওকে। মামির মন বোলানো কথায় একটা সময় কাশফিয়ারও মনে হলো বিয়েটা করে নেবে সে। মামিকে কিভাবে মরতে দেবে নিজের জন্য। তখন কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসলেন ওর মামা। চিৎকার দিয়ে বললেন কাশফিয়াকে, কাশফি চলে যা মা, ফিরে আসবি না। ওই মদখোর মাতলের সাথে বিয়ে করার থেকে ভালো তুই পালিয়ে যা। কাশফিয়া ছলে ছলে চোখে তাকিয়ে আছে মামার দিকে। ওর মামি তখন ওনার হাত ধরে চোখ রাঙিয়ে বললেন, আহাদের কাছে আমাদের ধার দেনা আছে, কাশফিয়াকে দিয়ে দিলে ওসব আর নেবে না। নিজের ভুল কেন বুঝছো না তুমি? চুপ করো। কটা টাকার জন্য আমার ভাগ্নিকে বিক্রি করে দেব? কখনই না। রুম থেকে বেরিয়ে আসলো আহাদ। চোখ পাকিয়ে তাকালো কাশফিয়ার মামা মামির দিকে। কথাবার্তা না বলে গিয়ে সপাটে চর বসালো ওনার গালে। শার্টের কলার টেনে ধরে বলল রেগে মেগে, ভাগ্নির জন্য মায়া বেড়ে গেছে, বিয়ে দিবি না আমার সাথে? এই মেয়েকে আমার চাই, যে মূল্যে চাই। তুই ওকে পালিয়ে যেতে বলেছিস কোন সাহসে? বলে ওনাকে মাটিতে ফেলে মারতে শুরু করলো আহাদ। কাশফিয়া দূর থেকে দাঁড়িয়ে দেখছে মাটিতে পড়ে থাকা ওর মামাকে। কষ্ট হলো ওর। কাছে এসে নিজেও চর বসে দিল আহাদ লোকটার গালে। আহাদের রাগ বাঁধলো তরতর করে। এই পুচকে মেয়ের এত সাহস, গায়ে হাত তুলল ওর। মনে মনে ভেবে নিল আহাদ চাই হয়ে যাক, এই মেয়েকে বিয়ে করেই ছাড়বে আজকে। কাশফিয়ার মামিও তখন খপ করে ধরে ফেললেন ওর হাতটা, কিন্তু আটকে রাখতে পারলেন না তিনি। মাটিতে পড়ে থাকা কাশফিয়ার মামা আঘাত করলেন আহাদকে। ওনার স্ত্রীকেও ধমক দিলেন হাত ছেড়ে দিতে। মামার কথা এবার সত্যি চলে গেল কাশফিয়া। দৌড়াতে দৌড়াতে যখন বাড়ির সীমানা পেরোলো তখন এসে থামলো, কিন্তু অসাবধানতায় ধাক্কা লাগলো ইয়াসের গাড়িটার সাথে। ভাবনার জগৎ থেকে বেরোলো কাশফিয়া। লক্ষ্য করলো রুহি এসে কড়া নাড়ছে রুমের দরজার। নিজেকে স্বাভাবিক করে বলল, ওকে রুমে আসুন আপু। ইয়াস কোথায় কাশফিয়া? ওয়াশরুমে হবে। কোনো দরকার? দরকার তো ছিল, তোমাদের খেতে ডাকছেন সবাই, সিমি কলেজে, তাই আমিই ডাকতে আসলাম। তাড়াতাড়ি চলে এসো, চাচি নইলে রাগ করবেন। আসছি, আপনি যান। মুচকি হেসে চলে গেল রুহি। কাশফিয়া ওর পরনে থ্রিপিসটা পাল্টে কোনো রকমের শাড়ি পরেছিল শরীরে। ঠিকঠাক হয়নি জানে, তবু পরে নিয়েছে ওভাবেই। আয়নার সামনে যেতেই ড্রেসিং টেবিলের উপরে রাখা ফুলের মালাটা চোখে পড়ল ওর। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল কাশফিয়ার।
এই ফুল যে ওর খুব পছন্দের। মাথার ভেজা চুল টাওয়াল দিয়ে মুছতে মুছতে রুমে আসলো ইয়াশ। কাশফিয়ার দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে এলো ওর। শাড়ি পরেছে না অন্য কিছু বোঝা মুশকিল, তবে একটা জিনিস বুঝলো ভালো করে, উপমা শাড়ি পরতে পারে না, হয়তো অভ্যাস নেই। ইয়াশ কাছে এলো কাশফিয়ার, বলল ওকে, এই মেয়ে, শাড়ি পরেছ নাকি গায়ে গামছা পেঁচিয়েছ? কথাটা কানে আসতেই ইয়াশের মুখখানা তাকালো কাশফিয়া। ঠিকঠাক মতো শাড়ি পরতে পারে না বলে কি লোকটা অপমান করলো ওকে? মুখ ভেঙচি কেটে বলল কাশফিয়া। আপনি পরিয়ে দিন তবে। ঠোঁট কামড়ে হাসলো ইয়াশ। কাশফিয়ার দিকে এগোতে এগোতে বলল সে, ঠিক আছে, আমি ইয়াশ রায়হান, আমার ভদ্র ছেলে, কারোর কথা ফেলি না। ভ্রু জোড়া কুঁচকে এলো কাশফিয়ার। কারো কথা ফেলে না মানে যে কেউ বললেই কি শাড়ি পরিয়ে দেবে নাকি ইয়াশ তাকে? রাগ হলো কাশফিয়ার, মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। ইয়াশ বুঝলো হয়তো উপমার রাগের কারণ। হাসতে হাসতে চলে গেল রুম থেকে। যাওয়ার আগে বলেও গেল কাশফিয়াকে, তুমি যে পোশাকে কমফোর্টেবল সেটাই পরো, শাড়ি পরার দরকার নেই। কাশফিয়া তখন মুখটাকে বেজার করে বলল ইয়াশকে, আসলে আমার শাড়ি পরার অভ্যাস নেই। ইয়াশকে কথাটা বলে হাতে থাকা শুকিয়ে যাওয়া ফুলের মালাটা নেড়ে চেড়ে দেখলো কাশফিয়া। আয়নার সামনে গিয়ে ক্লিপ দিয়ে মাথায় দিল সেটা। ইয়াশ ওর দিকে তাকিয়ে আছে, হাসছে আনমনে, বলছে বিড়বিড় করে, শাড়ি পরার অভ্যেস করতে হবে না উপমা, আমাকে ভালোবাসার অভ্যেস করো, আমাকে একটু আদরে রাখো, তোমার সবটুকু জোরে থাকতে চাই আমি। কাশফিয়ার মনে হলো ইয়াশ কিছু বলছে, ওকে ফিরে তাকালো ইয়াশের দিকে, দেখলো ইয়াশ চলে যাচ্ছে রুম থেকে বেরিয়ে। ইয়াশের কথা শুনে কাশফিয়া বদলে নিল শাড়িটা। এসব পরার অভ্যেস নেই ওর, কিন্তু ইয়াশের আম্মু এইভাবে দেখলেই যদি রেগে যান তখন কি হবে? পরক্ষণেই আবারও ভাবছে কাশফিয়া যাই হয়ে যাক, ইয়াশ বাঁচিয়ে নেবে ওকে। খাবার টেবিলে বসে আছেন সবাই। ইয়াশ আর কাশফিয়া এলো মাত্রই ইয়াশের পাশের চেয়ারটাতে বসেছে কাশফিয়া। ওর সাজসজ্জা দেখে রেগে গেলেন সুফিয়া বেগম। কেন বারবার ওনার কথা অবজ্ঞা করছে মেয়েটা, নাকি শিখিয়ে দিচ্ছে ওনার ছেলে? নিজেকে সংযত করলেন সুফিয়া বেগম, বললেন না কিছুই। কিছু বললে তো ছেলে ওনার রাগ দেখিয়ে চলে যাবে বাড়ি থেকে। উজ্জ্বল ইয়াশের ঠিক পাশের চেয়ারটাতেই বসেছিল, কানের কাছে এসে বলছে ওকে, কি শালাবাবু হয়েছে বাসর?